আসসালামু আলাইকুম বাচ্চারা। আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া, যেই নামে আমাকে চেনো। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসির আইসিটির ওয়েব ডিজাইন পরিচিতির একটি চমৎকার ক্লাস উপহার নিয়ে। আর আজকের এই ক্লাসে আমার একটা প্রিয় ব্যাচকে বিদায় জানাতে হচ্ছে। আর সেই প্রিয় ব্যাচটা হচ্ছে এইচএসসি 2026 ব্যাচ, অর্থাৎ যারা এই বছর পরীক্ষা দিবে, অর্থাৎ আগামীকাল যাদের পরীক্ষা, আজ 1 জুলাই 2026, আগামীকাল থেকে এইচএসসি 26-এর পরীক্ষা শুরু। তো আজকের এই ক্লাসের শুরুতেই আমার এই প্রিয় যে ব্যাচ এইচএসসি 26 ব্যাচ, ওদের নিয়ে কিছু কথা বলে দেন আমরা ক্লাস শুরু করব। তো আমার এই অনলাইনে অফলাইনে পড়ার জার্নিতে এইচএসসি ব্যাচদের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। কারণ আমি অনলাইন জগতে যেদিন থেকে আল্লাহর রহমতে পড়ানো শুরু করছি, এইচএসসির স্টুডেন্টদেরকে বেশি পড়িয়েছি এসএসসি থেকে। তো 2 বছর আগে এই এইচএসসি 26 স্টুডেন্টদের সাথে আমার কমিউনিকেশন, যোগাযোগ, এই 2টা বছরে আমি তোমাদেরকে আমার দিক থেকে যতটুকু সম্ভব পারছি, চেষ্টা করছি, যতটুকু সম্ভব তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, তোমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। আমি হয়তোবা মাঝে মধ্যে অনেকটা রাগান্বিত হয়ে তোমাদের অনেকের সাথেই মন মালিন্য ছিলাম। এটা আমার কষ্টের জন্য, কারণ একটা মানুষ যখন দিনরাত পরিশ্রম করে, তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, তোমাদের জন্য ক্লাসের নোট তৈরি করে, তোমাদের খোঁজ খবর নেয়, তো অবশ্যই এই মানুষটা কিন্তু কিছুটা হলেও প্রত্যাশা করে তোমাদের কাছ থেকে। তো কিছু কিছু ইনসিডেন্টের জন্য কিছু কিছু স্টুডেন্টদের সাথে আমার মন মালিন্য হয়েছিল। তো এইচএসসি 26 ব্যাচের অনেক স্টুডেন্টের সাথে মন মালিন্য হয়েছে। তো এটার জন্য আমি অনেকটা কষ্ট পাইছি, হয়তো তোমরা অনেকটা কষ্ট পাইছো। যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমিও ক্ষমা প্রার্থী, এবং আমিও যেহেতু কষ্ট পাইছি, আমি সেই কষ্টগুলো আর মনে করতেছি না। দিন শেষে আমি এটাই চাই, তোমরা তোমাদের লাইফের একটা রেজাল্ট, এইচএসসি এক্সাম, সেই রেজাল্টটা ভালো একটা মার্ক আমাদেরকে উপহার দাও ইনশাল্লাহ। তোমাদের পিতামাতা আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, এবং যারা আমরা পরিশ্রম করছি 2টা বছর, অফলাইন হোক অনলাইন হোক, তোমরা চেষ্টা করবা যাই হোক, যত কিছুই হয়ে যাক, জাস্ট রেজাল্টটা যাতে ভালো হয় ইনশাল্লাহ। আরেকটা বিষয় বলি, পরীক্ষার হলে যখন তোমরা যাবা, খেয়াল রাখবা যে আগে থেকে তোমাদের সব কিছু গুছানো আছে কিনা। যেমন রোল, রেজিস্ট্রেশন কার্ড, রোল, প্রবেশপত্র, তারপর হচ্ছে পেন্সিল, কলম, স্কেল, যা যা আছে সব রেডি আছে কিনা। অবশ্যই ফাইলটা সাদা ফাইল রাখবা, ঠিক আছে? যার কারণ কি, সাদা ফাইল না থাকলে দেখা যায় অনেক সময় বোর্ড অ্যালাউ করে না ফাইলগুলা। আর দেখবা যে ঘড়ি, হাতের ঘড়ি নিতে দেয় কিনা। হাত ঘড়ি নিতে দেয় না, তো অ্যানালগ ঘড়ি হলেও নিতে দেয় না, অনেক সময় ঝামেলা করে। আর চেষ্টা করবা যাতে আগে আগে বাসা থেকে বের হওয়া যায়, যাতে করে পরীক্ষা হলে গিয়ে দেরি না হয়। আর সবসময় মাথায় রাখবে একটা কথা, যে তুমি 2 বছর যতটুকুই পড়ছো, হয় তুমি অনেক বেশি পড়ছো বা একটু কম পড়ছো বা মোটামুটি পড়ছো, যাই পড়ছো রেজাল্ট সেই অনুযায়ী হবে ইনশাল্লাহ। এখন এই শেষ মুহূর্তে তুমি যদি এরকম চিন্তা করো যে আমি আসলে অনেক কিছু পড়তে পারি নাই, আমার দ্বারা ভালো রেজাল্ট হবে না, অন্যরা অনেক কিছু পড়ে ফেলছে, এগুলো চিন্তা করা শুধু সময় নষ্ট। তো এগুলো চিন্তা না করে যতটুকু সময়, আজকে রাত্রে সময় আছে, অতটুকু সময়ের মধ্যে তুমি জাস্ট রিভিশন দিবা। তুমি যেই বিষয়গুলো পড়ছো বিগত 2 বছর বা বিগত কয়েক মাসে, জাস্ট রিভিশন দিবা। জাস্ট দেখবা যে কোন কোন জায়গায় তুমি ভুল করতা, সেই ভুলগুলো একটু চেক করবা, এবং রাত্রের মধ্যেই তোমার ফাইলটা রেডি করে রাখবা, যাতে সকালে উঠে তোমার আর তাড়াহুড়া করতে না হয়। তো পরীক্ষার্থী ব্যাচের স্টুডেন্টরা যারা আছো, তোমাদেরকে যেটা বলছি, তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? জি ভাইয়া, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো এখানে এসএমএস দিয়েছো, আমি একটু এসএমএসগুলো পড়ি। যদিও তোমাদের সাথে আমার একটা লং জার্নি ছিল, জানি না সেই লং জার্নিতে তোমাদের কতটুকু হেল্প করতে পারছি। তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদের নিয়ে স্বপ্ন দেখতে। তো এটা আর কি ভালো লাগা। তো এখানে প্রথমে কমেন্ট করেছো রবিন, ওয়ালাইকুম সালাম, ইমরান ভাইয়া দোয়া করিও আমাদের জন্য, আমরা যেন ভালো পরীক্ষা দিতে পারি। হ্যাঁ, অবশ্যই শেষবারের মতো ক্লাস, আসলে ক্লাস শেষবারের মতো ওরকম বলাটা অন্যরকম লাগে। ক্লাস মানে প্রাথমিকভাবে, আনুষ্ঠানিকভাবে একটু এন্ডিং আর কি। মারুফ বলতেছো, আসলে বলার মতো ভাষা নাই, আসলে বিদায় মুহূর্তে অনেক কষ্ট হয়, আর সবার দোয়া এবং ক্ষমা প্রার্থনা করি। হ্যাঁ, নিশ্চয়ই দোজশীল সাথে আল্লাহ তালা আছেন, মাশাল্লাহ, খুশি হলাম। তার নামটা তো বলতে পারলাম না যে লিখছো,
থ্যাংক ইউ সো মাচ লেখার জন্য। তো এখন যে বিষয়টা আমি আলোচনা করি, পরীক্ষার্থী ব্যাচ যারা আছো তোমাদেরকে জাস্ট আমি আনুষ্ঠানিকভাবে একটু ক্লাসে আনলাম, জাস্ট তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য, জাস্ট কথা বলার জন্য, এতটুকুই। আর আমরা যেটা পড়বো এখন সেটা তো হচ্ছে আইসিটি। তো তোমাদের তো আগামীকাল আবার বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নাও। তারপর আমি তোমাদেরকে জাস্ট বলি, যদি তোমাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে, আমাকে কিছু বলতে চাও, আমাকে বলো, আমি উত্তর দিই, দেন তোমরা পড়ো, দেন আমরা ক্লাস শুরু করবো, মেইন ক্লাস আজকে। পরীক্ষার্থী ব্যাচ যারা যারা আছো তোমাদের কাছে প্রশ্ন, যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ, মারুফ জয়েন করছো, রবি আসছো, তারপরে হচ্ছে গিয়ে সুমাইও জয়েন করছো। হ্যাঁ, পরীক্ষার্থী ব্যাচ যদি কিছু বলতে চাও আমাকে বলতে পারো। আমি জাস্ট এতটুকুই বলি, মন মালিন্য আমার হয়েছে একটু কারণেই কারোর সাথে, তো সেটা মনে না রেখে পড়তে থাকো, প্রিপারেশন নাও, দোয়া সবসময় থাকবে, নার্ভাস হবে না, মনে রাখবা। আচ্ছা, একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে গিয়ে তোমরা যখন ওই মাসিট পূরণ করবা না, একটা বিষয় বলি, কি খেয়াল করছে কথাটা, তোমরা যখন এই যে এমসিকিউর ওই মাসিট পূরণ করবা, রেজিস্ট্রেশন রোল লেখার পর তোমাদের যে সেট কোডটা লিখতে অনেকে ভুল করো, সেট কোডটা কিন্তু অনেকে লেখে না, সেট কোডে না লিখে উত্তর করা শুরু করো, সেটা কিন্তু ভুল, এটা খেয়াল রাখবা। আর হচ্ছে গিয়ে তোমাদের ওই উত্তর লেখার পর আসলে এটা আমার কাশি আসতেছে, তো যেটা বললাম আর কি, উত্তর লেখার পর যে খাতাটা থাকবে সেই খাতার ডান দিকে 10 না 11 বা 12 নম্বরের ডিজিট থাকবে, সেই ডিজিটটা আলাদা যে খাতা থাকবে হাজিরা খাতা সেখানে তুলতে হবে, এটা একটু খেয়াল রাখবা, এটা খেয়াল রেখে কাজ করবা, ঠিক আছে। প্রথমত হচ্ছে সেট কোডটা ভালো করে লিখবা যাতে ভুল না হয়, সেট কোড আগে পূরণ করে দেন তুমি এমসিকিউ পূরণ করবা। আর ওই খাতার ডান দিকে যে লেখাটা থাকবে ডিজিট, সেই ডিজিটটা আলাদা খাতা দিবে তোমাদের সামনে, সেটা দিয়ে লিখে ফেলবা। এবং হচ্ছে সিকিউ যে খাতা আছে, সিকিউ খাতার ডান দিকেও সেম 10, 11, 12 ডিজিট লেখা থাকবে, সেটাও কি করবা, লিখে ফেলবা হাজিরা খাতায়, আবার সাইন করতে হবে, আলাদা একটা পেজ দিবে হাজিরা খাতার পেজ, সেখানে লিখতে হবে। তো ওভারঅল এগুলোই মোটামুটি সাজেশন বা গাইডলাইন দিলাম তোমাদের 26-এ পরীক্ষার্থীর জন্য। আর আমার তেমন কিছু বলার নাই এই মুহূর্তে, আমরা ক্লাস শুরু করব, তো এই জন্য তো আমাকে একটু জানায়ও যদি 26-এ পরীক্ষার্থী ব্যাচ কিছু বলতে চাও। আর কি কিছু বলবা? একজন SMS দিয়েছিল, আর কি কারো কিছু বলার আছে? হ্যাঁ, এক্সামে কি ডিজিটাল কথা বল। হ্যাঁ বলো, রবি বল, আবার কথা ভালো করে বুঝতে পারিনি। ভাই তুমি যে ডিজিটাল কথা বললা, এই ডিজিটটা কি মানে এমসিকিউ শীটে থাকবে, ওইটা কি আবার হাজিরা শীটে লেখা লাগবে, আবার সিকিউ এর খাতায় লেখা লাগবে? হ্যাঁ, এটা আমাদের এমসিকিউর একটা ওইয়া থাকে, নাম্বার থাকে, এটা আমার হাজিরা খাতা আসে, ওটা লিখতে হয়, সিকিউটাও লিখতে হয়। এমসিকিউটা হয়তো বা তোমার সময় থাকে কম, এটা নাও থাকতে পারে, সিকিউ তো অবশ্যই থাকবে, হাজিরা খাতায় নাম্বারটা লিখে সাইন করতে হবে। ওকে, ও আচ্ছা। আর আমাদের তো আবার মানে ডিজিটাল ঘড়ি এলাও না, কাটা ঘড়ি যদি পড়ে যাওয়া যায় তাহলে এটা এলাও। এটা এখন ডিজিটাল ঘড়ি এলাও না, ঠিক আছে, যদি হাত ঘড়ি অ্যানালগ ঘড়ি পড়ে যেতে পারো, যদি কেন্দ্র ইয়া করে সাপোর্ট করে তো সেকে নিতে পারো, সমস্যা নেই। আর ভাইয়া কি বলবো, মানে আমার মানে বোর্ডের রোল এমন একটা রোল পড়ছে ভাইয়া, কি বলবো, মানে আমার সামনে পিছনে আমার কোনো ফ্রেন্ড নাই, আর পরীক্ষার কেন্দ্রে সিট মানে এমন ভাবে বসাইছে, কি আর বলবো ভাই, কেমনে যে পরীক্ষা দিব। আল্লাহ ভরসা, এটা চিন্তা করো না, মনে রাখবা তুমি পরিশ্রম করছো, পরিশ্রম অনুযায়ী তুমি ফলাফল পাবা, এটাই হচ্ছে বাস্তব কথা, এর বাইরে কোনো কথা নেই। সিট সামনের বেঞ্চে পড়ুক, লাস্ট বেঞ্চে পড়ুক, এটা ডাজেন্ট ম্যাটার, তুমি পরিশ্রম করছো, পরিশ্রম অনুযায়ী রেজাল্ট পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। আর ভাইয়া হ্যাঁ, আর আমার রোলটা মানে আমাদের কলেজের মানবিক বিভাগের আমার রোলটাই সবার আগে, আমার রোলটা হইছে 301001 সবার আগেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সাহস রাখবা, সেই হিসেবে তুমি সামনের দিক থেকে কি করতেছো, পরীক্ষা দিচ্ছ, তোমার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আর কি। ওকে, আর মানে পরীক্ষার হলে তো সিসিটিভি থাকবেই, আর মানে গার্ডও নাকি সেই করা, মানে আমরা যেই কেন্দ্রে পরীক্ষা দিব ওই কেন্দ্রে আরো আমাদের সিনিয়র ভাইয়ারা যারা পরীক্ষা দিছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলাম
ওরা বলছিল যে ভাই ওই কলেজের মানে স্যারেরা যে পরিমাণের গার্ড দেয়, মানে ওই রকম গার্ড মানে কি করে যে কোনো চাকরির পরীক্ষাও দেয় না। বুঝতে পারছি। আসলে এখন এবছর মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসছে যে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। সিসি ক্যামেরাটা এই বছরই বাংলাদেশে ফার্স্ট। এর আগে কিন্তু সিসি ক্যামেরা ছিল না পাবলিক পরীক্ষায়, এবছরই ফার্স্ট। আর হচ্ছে গিয়ে তোমার এই বছরই গার্ডটা দিবে, একটু বেশি বললো এই আর কি। তো এটা নিয়ে চিন্তা করো না। আমরা যে বলো। আর আমি আজকে দেখলাম আমি যে আমার সিটটা আর কি কোন হলে কোন জায়গায় পড়ছে। হ্যাঁ, তো ওইখানে আমরা মানে আমি যেই হলে পরীক্ষা দিব আর কি, ওই হলে শুধুমাত্র আমরা দুইটা কলেজ, মানে আমাদের বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজ আর হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটা কলেজ আর কি। আর ওইখানে আমার সিটটা পড়ছে হলো মানে নতুন বিল্ডিং এর 5 তলার 501 নাম্বার রুমে আর কি। বুঝতে পারছি। এখন এটা নিয়ে ভাইয়া আর বড় কথা আর মেইন কথা হইলো 501 নাম্বার হলে মানে আমার ফ্রেন্ড মানে বন্ধুদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই হলে শুধুমাত্র আমি একা, আমার কোনো ফ্রেন্ড নেই। আল্লাহ ভরসা। শোনো, টেনশন তখন আসবে যখন তুমি নার্ভাস হবে। একটা বিষয় বলি, নার্ভাসনেস কাজ করবে। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম এসএসসি পরীক্ষা নার্ভাসনেস কাজ করছে, কিন্তু নার্ভাসনেস কাজ করলেও নিজেকে ওই সময় কন্ট্রোল করতে হবে। প্রয়োজনে একটু 1 মিনিট থেমে নিঃশ্বাস নিবা, উচ্চ স্বরে নিঃশ্বাস নিলে কিন্তু দেখা যায় তোমার নার্ভগুলো কি হয়, সতেজ হয়। আর আল্লাহর নাম স্মরণ করবা, রাব্বি জিদনি ইলমা বারবার বলবা, দোয়া দুরুদ পড়বা, দেখবা যে আবার রিল্যাক্স হয়ে যাচ্ছ। যদি কখনো ভুলেও যাও, সাপোজ একটা প্রশ্ন লিখতেছো ভুলে যাচ্ছ, একটু চুপ থাকবা, চুপ থেকে কিছুক্ষণ আল্লাহর নাম স্মরণ করবা, মনে করার চেষ্টা করবা। নার্ভাস হইলে দেখা যাবে তুমি লিখতেও পারবা না। নার্ভাসনেস আসবে, আমাদেরও আসছিল। নার্ভাসনেস আসলে কি করি আমরা, চুপ থাকি বা একটু চোখ বন্ধ করে রাখি যে কেমনে হবে, কি হবে না হবে। দেন আস্তে আস্তে দেখবা নার্ভাসনেস কমে যাবে, দেন তুমি লেখা শুরু করতে পারবা। এর কোনো বিষয় না, সিম্পল। আলোর ভরসা রাখবা, পরিশ্রম যেভাবে করছো সেভাবেই রেজাল্ট পাবা আশা করি ইনশাল্লাহ। ওকে, তো এই বলে মোটামুটি 26-এর পরীক্ষার্থী ব্যাচ যারা আছো, তোমাদের কাছ থেকে এতটুকু অংশ নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা এখন আপাতত লিঙ্কটা কেটে দাও এবং পড়ো, বাংলা পড়ো। এখন আমরা আইসিটি ক্লাস শুরু করি বাকিদের নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বলো আলী। আচ্ছা, অর্থনীতি ক্লাস পরীক্ষার আগে আমাকে একটু জানাও, আমি সময় করে তোমাকে নিয়ে নিব এক সময়। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ আলী। আরেকটা কথা, হ্যাঁ বলো। ভাইয়া যে আমাদের মানে আইসিটি পরীক্ষার আগের দিন মানে রাতের বেলা তুমি আরেকবার আমাদের একটু কষ্ট করে ক্যালকুলেটর হ্যাক্সটা আর মানে যেগুলো পুরানা অঙ্কগুলো যেগুলো করাইছো ওগুলো আরেকটু ঝালাই দিও, তাহলে আর কি একটু মনে থাকবে আর কি। আর ক্যালকুলেটর হ্যাক্সটা আরেকটু কষ্ট করে শেখাই দিও। আচ্ছা, পরীক্ষার আগে আইসিটি পরীক্ষার আগে আমি তোমাদের স্পেশাল ভাবে একটা ক্লাস নিব। আইসিটির যে অঙ্কগুলো করতে হবে বা ক্যালকুলেটর হ্যাক্সটা কিভাবে করতে হবে বা একটু রিভিশন দিয়ে দিব ওভারঅল পুরো বইটার উপর। তখন তোমরা আবার আইসো। আপাতত আজকে বাংলা পড়ো, আগামীকাল পরীক্ষা তো প্রিপারেশন নাও বাংলা, ঠিক আছে? আর যদি পারেন ইংরেজি দ্বিতীয়টার একটু গ্রামারিক্যাল মানে যে ইয়াগুলো আছে না ওগুলো একটু বোঝাই দিও ভালো মতো। আচ্ছা, আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় আমি যে আমার সাজেশন একটা বই আছে সেখান থেকে আমি তোমাদের একটু রিভিশন দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করতে। আচ্ছা, ধন্যবাদ। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, প্রিপারেশন নাও। ওকে, 26-এর ব্যাচের শিক্ষার্থী মারুফও চলে যাও, লিঙ্ক কেটে দাও, পড়ো। থ্যাংক ইউ সো মাচ। বাকিরা এতক্ষণ ধরে করতেছিলা, মনোযোগ দিয়েছিলা। এখন আমরা ক্লাস শুরু করি, চলো। আমাদের আইসিটির এই যে ক্লাস আজকে আমরা করব, এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক ক্লাস, এবং এই বেসিক ক্লাসের উপর ডিপেন্ড করি আমরা আমাদের স্পেশাল যে পরীক্ষার প্রশ্নগুলো উত্তর করতে হয় সেগুলো শেখার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে আমরা আমাদের যে স্পেশাল যে ব্যাচ ছিল, বিদায়ী ব্যাচ, তাদের সাথে একটু কমিউনিকেশন করেছি। তোমরা মনোযোগ দিয়েছিলা, খুশি হলাম। এখন আমি তোমাদেরকে পড়ার আগে, এই যে আমরা আজকে পড়বো না, পড়ার আগে তোমাদের একটা স্পেশাল গাইডলাইন দিব। গাইডলাইনটা কীরকম, এই যে আইসিটি সাবজেক্ট মোট 100 নাম্বারের যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটায় আমাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে। তো প্রথমত আমরা সবাই মানবন্টনটার দিকে একটু খেয়াল করব। আইসিটি মানবন্টন তো সবাই জানো, তাই না? আমি একটু এক ঝলক তোমাদেরকে আমি দেখা দিচ্ছি। এই মানবন্টনটার দিকে তাকালে তুমি আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবা যে প্রিপারেশনটা তোমাকে কীভাবে নিতে হবে। দেখো, আমাদের এই যে আইসিটি পরীক্ষাটা যে মোটামুটি 3 ঘন্টার মধ্যে হয়, এর মধ্যে আমাদের যেই
সিকিউ যেটা আমরা সৃজনশীল বলি, সেই সৃজনশীলটা আমাদের আসে 75, আর বাকি যেই 25টা নাম্বার থাকে সেটা হচ্ছে কি ব্যবহারিক বা প্র্যাকটিক্যালের জন্য। এখন আমাদের 3 ঘন্টার যে পরীক্ষা, সম্পূর্ণ 3 ঘন্টা আসলে পরীক্ষাতে আসলে সম্পূর্ণ 3 ঘন্টা লাগে না, কারণ আমাদের এমসিকিউ থাকে 25টা আর সিকিউ থাকে আমাদের মোটামুটি কত, হ্যাঁ সিকিউ থাকে আমাদের মোটামুটি কত, এই যে 5টা দিতে হয়, 8টা থেকে 5 দিতে হয়। তো খেয়াল করো যে আমার আবার পরীক্ষার্থী ব্যাচে স্টুডেন্ট কল দিচ্ছে, তো যাই হোক আমি কল কেটে দিচ্ছি, আবার একটু তোমাদের ক্লাস করে দিন, কথা বলতে হবে ওদের সাথে। তো দেখো এখন এই যে 75 নাম্বার যেটা, এটার মধ্যে যে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে আমার সৃজনশীলের পার্ট 50, আর একটা হচ্ছে 25 এমসিকিউ। এখন এই যে 50 যে নাম্বার, এই 50 নাম্বারের জন্যই কিন্তু আমরা সারা বছর প্রিপারেশন করি। এই 50 নাম্বারের যে সিকিউর প্রিপারেশন আমরা সারা বছর করি, এটার মধ্যেও একটা আমাদের মিসিং আছে। সেই মিসিংটা কি? আমরা শুধুমাত্র গ আর গহ বেশি বেশি প্র্যাকটিস করি, বা সারা বছর এটার জন্যই পড়ি। আমরা কিন্তু ক খ পড়ি না। এমসিকিউ যে 25টা নাম্বার, এটা তো দূরের কথা, এটা বাদ দিলাম। আমরা যে ক খ পড়তে হবে, সে ক খ পড়ি না। তো আমরা যদি শুধু গহ নিয়ে দৌড়াদৌড়ি করি সারা বছর, তাহলে কি আমাদের পরিপূর্ণ 100 নাম্বার আসবে? 100 নাম্বার প্রিপারেশন কি পরিপূর্ণভাবে হবে? কখনো হবে না। তো আমাদের 100 নাম্বারটা কিন্তু মোটামুটি 3টা পার্টে ভাগ করা। 25 নাম্বার এক প্র্যাকটিক্যাল, 25 নাম্বার এমসিকিউ, আর 50 নাম্বার হচ্ছে কি সিকিউ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন থেকেই আমাদেরকে একটা সুন্দর রুটিন মতো পড়তে হবে এবং প্ল্যান মতো পড়তে হবে। সেটা কীরকম? তোমাদেরকে প্রত্যেক দিন যে কাজটা করতে হবে, তুমি যেই টপিক পড়বা সেই টপিক থেকে তুমি যখন গহ প্র্যাকটিস করতেছো না, ঠিক ওই দিনই গহর পাশে একটা করে ক পড়বা, একটা করে খ পড়বা এবং একটা করে এমসিকিউ সলভ করবা। আমি রিপিট করলাম কথাটা, এটা যে কোনো সাবজেক্টের জন্য সত্যি। এটা আইসিটি হোক, তারপর হচ্ছে গিয়ে বাংলা হোক, গ্রুপ সাবজেক্ট যে কোনো কিছুই হোক, যখন তুমি পড়বা প্রত্যেক দিন তুমি যতটুকু পড়বা, মেন বই তো অবশ্যই পড়বা, অথবা কোচিংয়ে প্রাইভেটে যাই পড়বা, আবার হচ্ছে অনলাইনে যখন তোমরা কোর্স করো সেখানে তো পড়ানো হয় পড়বা, বা আমার কাছে যখন পড়তেছো আমিও তো পড়বা। তো তুমি যাই পড়ো, যে কোনো সাবজেক্টের যেই টপিকটা তুমি পড়বা, যতটুকু পড়বা, এরপর তুমি যে কাজটা করবা, অবশ্যই তোমাকে প্রথমে কি করতে হবে, সিকিউর জন্য গহ সলভ করতে হবে। তো তুমি যদি সিকিউর জন্য গহ সলভ নাও করো ওই দিন, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট একটা করে ক মুখস্থ করবা, একটা করে খ মুখস্থ করবা, আর একটা করে এমসিকিউ সলভ করবা। জাস্ট এই 3টা কাজ, একটা ক পড়বা, একটা খ পড়বা, আর একটা এমসিকিউ সলভ করবা। আমার কথা কি বুঝতে পারছো আমি যা বললাম? একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ, ভয়েসে একটু বলতে হবে, বা আমাকে একটু জানাতে হবে। যারা আছো এখানে, আদিবা জয়েন করছো, হ্যাঁ, লাবণী আসছো, থ্যাংক ইউ, আফিফা, বিথি, অথই, কাইম, মোহাম্মদ, তারপর হচ্ছে মিম, তেজস্কর ব্যাচের মিম, রিয়াজ, তারপর হচ্ছে সিমলা। যাও, এখন যেটা বলি, আমাদের মূলত আমরা যেই ভুলটা করি, আমরা শুধু গহ প্রিপারেশন করি দেখে আমাদের আসলে পুরো 100 মার্কের প্রিপারেশন হয় না। তো আমাদের প্রত্যেক দিন ক পড়তে হবে একটা, খ পড়তে হবে একটা, আর এমসিকিউ পড়তে হবে একটা। এটা হচ্ছে প্রত্যেক দিন পড়ার একটা সাজেশন। এখন তুমি যদি পড়তে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট করবা, আর পড়তে না পারলে রেজাল্ট ভালো হবে না, এটা স্বাভাবিক, এটাই বাস্তব কথা। তো এখন আমি একটু সামনে যাই। হ্যাঁ, এই যে 50 নাম্বারের মধ্যে আমাদের 8টা সিকিউ থাকবে। 8টা সিকিউর মধ্যে কোনো বিভাগ থাকবে না, যে কোনো 5টা সিকিউ দিলেই আমাদের কি হয়ে যাবে। তো এই 5টা সিকিউ এর জন্য আমাদের একটু সিলেক্টিভ পড়তে হবে, অর্থাৎ কোন অধ্যায়টা একটু ভালো করে পড়বা, কোন অধ্যায়টা একটু নর্মাল করে পড়বা, এগুলো আমাকে জানতে হবে। এটা আমি জানা দিব, সমস্যা নেই। এরপরে যে বিষয়টা হচ্ছে ব্যবহারিক অংশটার জন্য আমাদের একটু খাতার যে নোট লিখতে হয়, ব্যবহারিক খাতা লিখতে হবে, তারপর হচ্ছে কিছু আমাদের প্র্যাকটিক্যাল মুখস্থ করতে হবে। এগুলো আমরা একটা আলাদাভাবে আলোচনা করব। প্র্যাকটিক্যাল বিষয়ে নাম্বার পাওয়ার জন্য প্র্যাকটিক্যাল কী কী করতে হবে এটা আলাদা একটা ক্লাসই নিব, সমস্যা নেই। আপাতত যেটা বলি সেটা হচ্ছে সিকিউ আর এমসিকিউর জন্য যে কাজটা করবা, প্রত্যেক দিন ক পড়বা, খ পড়বা, আর এমসিকিউ সলভ করবা, ব্যাস হয়ে গেল। এখন আমরা আসবো আমাদের আজকের যে মেইন ক্লাস, সেই মেইন ক্লাসে। তো আজকের মেইন ক্লাসটা হচ্ছে আমাদের আইসিটির যেই স্পেশাল যে অধ্যায়টা, ওয়েব ডিজাইন পরিচিতি, সে ওয়েব ডিজাইন পরিচিতি থেকে, ঠিক আছে? তো এখন এই ওয়েব ডিজাইন পরিচিতি থেকে আমরা যখন একবারে শুরু থেকে পড়বো, সেই শুরু থেকে আমাদের প্রত্যেকটা টপিক পড়তে হবে, সেই টপিকটা ভালো করে বুঝতে হবে, দেন আমাদের
অ্যান্সার করতে হবে সিকিউরগুলো, প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য আমার গাইড লাগে বা টেস্ট পেপার লাগে। তো এগুলো যদি নাও থাকে আমার কাছে পিডিএফ আছে, আমি তোমাদের দিয়ে দিব, পিডিএফ দেখে পড়বা। কিন্তু মেন কথা হচ্ছে বেসিকটা বুঝতে হবে। তো এখন আমি তোমাদেরকে যেটা বলি, মান বন্টনের যে 3টা পার্ট, প্র্যাকটিক্যাল, সিকিউ, এমসিকিউ, এগুলো তো ক্লিয়ার বুঝতে পারছো তাই না? এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো, আদার্স আমরা এখন মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কি এখানে? এটা বলতে হবে, রেসপন্স করতে হবে। যদি আমি ক্লাস করাচ্ছি, ক্লাসটা রেসপন্স পেলে আমার পড়াতে সহজ হবে, দ্রুত আমি পড়াতে পারবো, বা আমাদের কষ্ট হবে কম আর কি। আচ্ছা, তো যেহেতু প্রশ্ন নাই, তাহলে আমরা এখন মূল আলোচনা শুরু যাচ্ছি। হ্যাঁ, খেয়াল করো। তো আমাদের আজকের যেই আলোচনা আইসিটির ওয়েব ডিজাইন পরিচিতি, এখানে আমরা যে অংশটা পড়বো, এই অংশটা পড়ার জন্য আমরা এই বইটা ফলো করতেছি, মাহবুবুর রহমান স্যারের বই, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন এই বইটা যদি তোমাদের নাও থাকে কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো বই থেকেই পড়তে পারো। আমাদের কাছে আমি মোটামুটি 4টা বই, লেখকের বই ফলো করি। এটা হচ্ছে আরেকটা বই, এটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী। আর এরপরে এইটা হচ্ছে আমার সামনে আরেকটা বই, এটা হচ্ছে আমাদের নিউটন প্রকাশনী, লেকচার প্রকাশনী। এবং আরেকটা বই আমার কাছে আছে, সেটা হচ্ছে আমাদের মুজিবুর রহমান স্যারের বই, সেটা আমরা ফলো করি। মোটামুটি 4টা বই ফলো করি আমি তোমাদের পরে। আমি দেখাচ্ছি, এই হচ্ছে আরেকটা বই, সবগুলো বই আমি তোমাদের দেখাইলাম। এই যে প্রকৌশলী, মুজিবুর রহমান, এই 4টা বই আমরা কি করি, ফলো করি। যেটা তোমাদের জন্য উপকার হবে আমি সেটাই তোমাদের দেখা দিই, যে কোনো টপিক থেকে। এখন আমরা যেটা বলবো, আমরা যখন এই যে অধ্যায়টা শুরু করব, এই অধ্যায়টার মধ্যে 2টা পার্ট আছে। হ্যাঁ, একটু মনোযোগ দিও। আমি এখন এই অধ্যায়ের একটু ফ্লো চার্ট তোমাদের দেখাই, দেন কোন অংশ থেকে আমরা পড়লে অধ্যায়টা সহজ হবে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো এই অধ্যায়টার পুরো নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। পুরো নামই হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। জাস্ট আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ, খেয়াল করো। তো এই অধ্যায়টার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এই অধ্যায়টার মেইন পার্ট হচ্ছে আমার এই জায়গাটা, HTML। পরীক্ষাতে মূলত আমার HTML থেকেই প্রশ্ন বেশি হয়। হ্যাঁ, মিম কিছু বলতে চাচ্ছ মেবি? তোমার কি স্পিকার অন হয়েছে? আমাকে একটু জানা। স্পিকার অন হয়েছে, একটু কথা বলতে চাচ্ছ মেবি, আমাকে জানাও। কিছু বলতে চাও কি মিম? তেজস্ক্রিয় ব্যাচের মিম, কিছু কি বলতে চাও? আচ্ছা, থ্যাংক ইউ। তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, সব ঠিকঠাক আছে তোমার এখানে? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি যাই। ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর এই অধ্যায়টা 2টা পার্টে ভাগ করা। প্রথম পার্টের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং পরবর্তী পার্টের নাম হচ্ছে কি, HTML। আমাদের এই অধ্যায়টা মূলত HTML নামেই সবাই চেনে, HTML অধ্যায়, HTML। কিন্তু আমাদের HTML ছাড়া এই যে অংশটা আছে ওয়েব ডিজাইন পরিচিতি, এটা আমাদের ভালো করে জানতে হবে, কারণ আমাদের মাঝে মধ্যে গ অথবা গহতে এই অংশ থেকে আমাদের কোশ্চেন আসে। আমরা এখন এই অংশটাই শুরু করতেছি আজকে, দেন আমরা HTML পার্টে যাবো আস্তে আস্তে। তো এখন এই অংশটা শুরু করতে গেলে এই অংশটার মধ্যে কি কি আছে এটা আমরা একটু ফ্লো চার্টে দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে প্রবাহ চিত্র। আমি জাস্ট এই প্রথম অংশটার সাথে তোমাদের একটু পরিচিত করে দিচ্ছি। প্রথম অংশটায় আমাদের ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা আছে, ওয়েবসাইট। আর সেগুলো কি, আমি জাস্ট একটু ফ্লো চার্টটা দেখাইলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। এই হচ্ছে আমার ফ্লো চার্ট। আমরা যে আমাদের প্রথম অংশটা পড়বো, এই প্রথম অংশের মধ্যে আমাদের মূলত যেই বিষয়গুলো পড়তে হবে সিকিউর জন্য, আমি আবার বলতেছি সিকিউর জন্য, MCQর জন্য কিন্তু আমরা পুরো বইটাই ভালো করে পড়বো, কিন্তু আমাদের প্রাথমিক কাজ হচ্ছে সিকিউর জন্য টপিকগুলো ভালো করে পড়া। তো আমাদের প্রথমত পড়তে হবে ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে আছে 2টা ওয়েবসাইট, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর পরীক্ষাতে সিকিউতে এই 2 টপিক থেকে প্রচুর প্রচুর প্রশ্ন এসেছে, যেটা আমরা প্র্যাকটিস করবো তোমাদের ক্লাসে, আশা করি দেখতে পাবো পরে। প্রথম কাজ হচ্ছে আমরা ওয়েবসাইট পড়ব। ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, ওয়েবসাইটের প্রকারভেদের মধ্যে 2টা অংশ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। এটাও আবার 2 রকম, একটা হচ্ছে গঠন অনুসারে, একটা হচ্ছে প্রকারভেদ অনুসারে। গঠন অনুসারে হচ্ছে মূল পেজ, মূল ধারার পেজ, উপধারার পেজ। এগুলো থেকে সিকিউতে প্রশ্ন আসে নাই, আসেও না। যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে এই চারটা প্রকারভেদ থেকে আসে। ওয়েবসাইট কাঠামোর যে প্রকারভেদ, সেখান থেকে প্রশ্ন আসে। আমাদের ওয়েবসাইটের 4 প্রকার প্রকারভেদ রয়েছে। হায়ারার্কিক্যাল কাঠামো, যার বাংলা নাম ট্রি কাঠামো। 2 নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। 3 নাম্বারটার নাম সিনিয়র
সরি লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো, এবং 4 নাম্বারটার নাম হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। আমাদের এই যে ওয়েব ডিজাইন পরিচিতি, এই অংশটার মধ্যে 1 2 3 4 5 6 এই 6টা জিনিস পড়লেই হয়ে যাবে। এই 6টা জিনিস পড়লেই এই অংশ পড়া শেষ সিকিউর জন্য। আমি যে কথাটা বলছি সবাই কি ভালো করে বুঝতে পারছো? থ্যাংক ইউ। তো এখন আমরা এইগুলোই কিভাবে পড়তে হয় বা কীভাবে পড়লে সহজ হয় সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমত আমরা যাব এই জায়গাতে ওয়েবসাইটের মধ্যে স্ট্যাটিক ওয়েবসাইট একটা, ডাইনামিক ওয়েবসাইট একটা। আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। প্রথমে মেন বই থেকে পড়ব, দেন আমরা সিকিউ সলভ করব, এবং যদি সম্ভব হয় আমরা এমসিকিউতে চেষ্টা করব আলোচনা করতে ইনশাল্লাহ। তো আমি বলি, আমাদের এই ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেক দিন বাড়ি কাজ দেওয়া হবে তোমাদের। সেই বাড়ি কাজগুলো লগে লগে সলভ করবা, ঠিক নেক্সট দিন আমাকে জমা দিবা রাত 12টার মধ্যে। আমি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল গ্রুপ ক্রিয়েট করেছি। গ্রুপটার নাম কি একজন বলো তো? যেই গ্রুপে প্রত্যেক দিন আমাকে বাড়ি কাজ জমা দিতে হবে সেই গ্রুপটার নাম কি? স্পেশাল যে গ্রুপটা অনেকটা দেখলেই মানে আতঙ্কিত হইতে হয়। হ্যাঁ কায়ুম বলো তো আবার। আচ্ছা হয় নাই পুরোপুরি, যাই চেষ্টা করছো। বাকিরা কেউ বলতে পারবা? আমরা কিন্তু ওই গ্রুপটার মধ্যে অ্যাড আছি, যারা আছো একটু বলো তো গ্রুপটার নাম কি? এইচডব্লিউ দিব নাকি জরিমানা দিব? ভেরি গুড, চমৎকার, আদিবা উত্তর দিয়েছো, খুশি হলাম। আসলে এই গ্রুপটার নাম এটা রাখার কারণটা কি? কারণটা একটাই, বাচ্চারা ফাঁকিবাজি করে, বাচ্চারা নিয়মিত লেখাপড়া করে না, লেখাপড়া করলেও মন মতো মানে পড়ার মতো পড়ে না, বুং বাং পড়ে বা পড়তেই চায় না, রিলস দেখে, ইউটিউবিং করে, ফেসবুকিং করে, এগুলো করতে করতে দিন যায়। তো এই যে আমাদের যে নামটা এইচডব্লিউ দিব নাকি জরিমানা দিব? আচ্ছা বলি, মিম তেজস্ক্রিয় ব্যাচের মিম, তোমার সাথে তো আলোচনা করা হয় না, এটা আমি আলোচনা করব, তোমাকে আমি অ্যাড দিব, সমস্যা নেই। এখন এটার মানেটা কি? মানেটা হচ্ছে আমি তোমাকে প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট করে বাড়ি কাজ দিব, সেই বাড়ি কাজগুলো কমপ্লিট তোমাকে করতেই হবে। কেন? আমার মূল কাজ সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস শেষ কিভাবে করতে পারি, কিভাবে করা যায়, বাচ্চাদেরকে কিভাবে পড়ালেখার মধ্যে আনা যায়, এটার জন্য যত কড়াকড়ি হইতে হবে আমি কড়াকড়ি হওয়ার চেষ্টা করতেছি। আমি যেহেতু তোমাদের অনলাইনে পড়াচ্ছি, অনলাইনে পড়াইতে গেলে অনেক কষ্ট করতে হয়, অফলাইনে পড়াইতে গেলে তোমরা নিজেরাই আমাদের কাছে ভালো করে পড়তে আসো, কিন্তু অনলাইনে পড়তে গেলে তোমাদেরকে পড়াইতে আমাদের অনেক কষ্ট করে অ্যাক্টিভ করাইতে হয়, পড়াইতে হয়, বুঝাইতে হয়, শিখাইতে হয়, তোমাদেরকে ক্লাসে আনতে হয়, তারপর তোমরা পড়ার চেষ্টা করো। কিন্তু যারা নিজ থেকেই ডেডিকেটেড, নিজ থেকেই পড়ালেখার প্রতি আগ্রহী, তোমাদেরকে বারবার বলতে হয় না। তো এই জিনিসটা করার একমাত্রই কারণ যাতে তোমরা একটু সিরিয়াসভাবে অনলাইনে লেখাপড়া করো। তো এই যে তোমাদেরকে জুমে পড়াচ্ছি, যে এই জুমে পড়ানোর সিস্টেমটা কিন্তু হুবহু অফলাইনের মতো, যে তুমি একটু বিশ্বাস করো। তো এত কষ্ট করার পরেও যদি তোমাদেরকে আমি পড়ায় সিলেবাস শেষ করতে না পারি, বা আমি তোমাদেরকে স্যাটিসফাই করতে না পারি, তাহলে আমার এই পরিশ্রমটা বৃথা যাবে। তো এই জন্যই আমি একটু কড়াকড়ি হইলাম। এখন থেকে ডেইলি তোমাদের এইচডব্লিউ দিব, পড়া দিব, পড়াটা কমপ্লিট করে দিবা আমাকে, না দিলেই জরিমানা আমি লিখে রাখবো। আমার একটা ফাইল আছে, এক্সেল ফাইল, সেই ফাইলের মধ্যে প্রত্যেকের নাম, ঠিকানা, কলেজের নাম, আব্বুর নাম্বার, আম্মুর নাম্বার, নিজের নাম্বার সব সেভ করা আছে। ওই ফাইলটা খুলেই আমি দেখব কে কয়দিন ক্লাস করছো, কয়দিন পড়া জমা দিছো, কয়দিন ফাঁকিবাজি করছো, সব সেখানে লেখাই থাকবে। মাস শেষে আমি তোমাকে দেখাবো, তুমি জরিমানা দিতে বাধ্য। এটা হচ্ছে তোমাদের নিয়ে আমার নতুন পথচলা একটা স্পেশাল প্রোগ্রাম। তো আশা করি কেউ জরিমানা দিতে চাইবা না, জরিমানা দেওয়ার তো প্রয়োজন নাই। লেখাপড়া তোমার, পরীক্ষার রেজাল্ট তুমি ভালো করতে চাও, তুমি পড়বা, তো এখানে তোমাকে কেন জরিমানা দিতে হবে? অবশ্যই আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, একটু খেয়াল রাখবা। ওকে, তো এখন আমরা পড়া শুরু করব। হ্যাঁ আদিবা কিছু বলবা? বলো। না স্যার, আরেকটা বিষয় বলি, যদি কোনো কারণে পড়া দিতে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো। হ্যাঁ রায়হান বলো, রায়হান শিকদার জয়েন করছে, বলো। আমি একটু পরে ক্লাসে জয়েন করছি, তো এর আগে
কি বলছে শুনে একটা আবার বললে ভালো হয়। আচ্ছা বলি রায়হান, আমরা একটু আগে তেমন কিছু আলোচনা করি নাই, জাস্ট আমরা বলছিলাম যে আমাদের পড়ার সিস্টেমটা কীরকম হইতে হবে। ডেইলি একটা করে ক পড়তে হবে, খ পড়তে হবে, এমসিকিউ পড়তে হবে। আর আমরা মূলত এখন পড়া শুরু করবো, এখনও পড়া শুরু করি নাই। প্রাথমিকভাবে এইচএসসি 26-এ একটু কথা বলছিলাম ওদের সাথে, ওদের আগামীকাল পরীক্ষা, তো এই জন্য দেন আমি শুরু করব। আর বলি, আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা কিন্তু আরেকটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটাও আমি আইসিটি ক্লাস করিয়ে দেন আমরা পরবর্তী লিঙ্কে যাব আমাদের হায়ার ম্যাথ ক্লাসে, ঠিক আছে? তো এই ক্লাসটা কিন্তু আমরা প্রাথমিকভাবে ধারণা দিয়েছি যে আইসিটির এই অংশটা এমনি পড়বা, ওই অংশটা এমনি পড়বা। দেন আমরা মূল আলোচনা শুরু করতে করতে এখনও পারি নাই, এটা শুরু করে দেন আমরা আমাদের পরবর্তী লিঙ্কেও আমি আইসিটি করাবো, দেন এরপরে লিঙ্কটাতে আমি আমাদের হায়ার ম্যাথ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা যাই, মনোযোগ দিও। আরেকটা বিষয় বলি, ক্লাসের লিঙ্ক যদি চলেও যায় কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট লিঙ্কটার জন্য ওয়েট করবা 5 মিনিট, 5 মিনিট পর লিঙ্ক পাবা, সেই লিঙ্কটা আইসিটি ক্লাস হবে। এরপরে নতুন যে 3 নাম্বার লিঙ্ক দিব সেটাতে হবে হায়ার ম্যাথ ক্লাস। ওকে, শুরু করলাম। যার কাছে যে বই আছে সে বইটা বের করতে পারো। হ্যাঁ, তো আইসিটির আমরা একেবারে প্রথম যে টপিকটা পড়ব, যে টপিক থেকে পরীক্ষায় সিকিউতে আসে, এই টপিকের নামটাই হচ্ছে তোমার এইটা, ওয়েব ডিজাইন পরিচিতি। এর মধ্যে আমাদের অনেকগুলো টপিক আছে। এটা হচ্ছে প্রথম যে টপিক সেটা ওয়েব ডিজাইনের ধারণা। এই টপিকের মধ্যে আবার অনেকগুলো টাইপ আছে, যেমন ওয়েবসাইট, এইটা একটা টাইপ। ওয়েবসাইটের মধ্যে ইতিহাস আছে, অনেক কিছু। এগুলো আমরা কিছুই পড়বো না, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে না, জাস্ট এগুলো বইতে দেওয়া আছে, জাস্ট আমরা একটু যদি পড়ি এমসিকিউর জন্য পড়লে কাজে লাগবে। ওকে, আচ্ছা। এরপর আমাদের এখানে লেখা আছে তোমার wwwর পরিচয়, আইপি অ্যাড্রেস কি এর পরিচয়, সরি। এরপর হচ্ছে পরবর্তী পেজে আমাদের ওয়েব সার্ভার, ক্লায়েন্ট সার্ভার, ইটিসিটিসি এগুলো আছে। এগুলো জাস্ট আমরা এমসিকিউর জন্য পড়বো। একটা বিষয় খেয়াল রাখবা, আমাদের এই যে কিছু কিছু ওয়ার্ড থাকে, যেমন এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এগুলো আমাদের কনঙে আসে। এইচটিটিপির পূর্ণরূপ কি কনঙে আসে, এমসিকিউ তো আসে, কনঙে আসে। এটা একটু সাজেশন মনে রাখবে, এটা হচ্ছে একটা স্পেশাল সাজেশন। তোমাদের আইসিটি বইতে যত রকম পূর্ণরূপ আছে, আমি আরও বলতেছি, তোমাদের আইসিটি বইতে যত রকম পূর্ণরূপ আছে সবগুলো থেকেই কনঙে আসে এবং এমসিকিউতে আসে। যে HTML এর পূর্ণরূপ লেখো, HTTPর পূর্ণরূপ লেখো, এগুলো সব আমাদের কি আসে কনঙে এবং এমসিকিউতে চলে আসে। এটা হচ্ছে একটা সাজেশন। সবাই কি এই সাজেশনটা বুঝতে পারছো? হ্যাঁ, কায়ুম বলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো মাশাআল্লাহ মিলে গেছে, এটাও আসে www, মানে যত পূর্ণরূপ আছে। এবার হচ্ছে FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এগুলো সব যত পূর্ণরূপ আছে, মানে সাজেশন, এক কথায় প্রশ্ন আউট। যত পূর্ণরূপ আছে সব পূর্ণরূপ থেকে প্রশ্ন আসে। ওকে, তারপরে এগুলো জাস্ট একটু পড়বা। এগুলো আমাদের আপাতত যেগুলো দেখাচ্ছি সিকিউতে আসে নাই, আসলেও আসে এই অংশটা ডোমেন নেম থেকে আসে। তো ডোমেন নেম থেকে এখন যাব না আপাতত, এই টপিকের আলোচনা এখন না। এটা থেকে শুধু কয়েকটা প্রশ্ন আসে, তো খুবই কম, এই জন্য এটা চাচ্ছি পরে আলোচনা করতে। যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেটা আমরা আজকে আলোচনা করবো। হ্যাঁ, ডোমেন নেম থেকে আসলে 1-2টাতে প্রশ্ন আসে বোর্ড পরীক্ষা, এগুলো দেখবো পরে আস্তে আস্তে। হ্যাঁ, জাস্ট আমি তোমাদের রিভিশন করাচ্ছি বা রিভিউ দিচ্ছি যে এগুলো কী কী পড়বা, জাস্ট এমসিকিউর জন্য এই অংশগুলো কী পড়বা যারা দিচ্ছি এমসিকিউর জন্য। এগুলো যে পার্থক্য, আইপি অ্যাড্রেসের পার্থক্য, আইডিপি অ্যাড্রেস ইউআরএল পার্থক্য বা আইপি অ্যাড্রেস ডোমেনের পার্থক্য, এগুলো শুধু পড়বা খননের জন্য, অনুধাবনের জন্য এই পার্থক্যগুলো চলে আসে। ব্যাস এতটুকু অংশেই হচ্ছে আমাদের মানে এমসিকিউ, অনুধাবন, এগুলোর আলোচনা। আর মেন পড়ালেখা শুরু হবে এই টপিক থেকে, ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। তো ক্লাসের রেকর্ডটা আমরা এই মুহূর্তে সেভ করতেছি। রেকর্ড ক্লাসটা সেভ হলে আমি ক্লাসটা লিঙ্ক দিব, নতুন লিঙ্ক। সেই নতুন লিঙ্কে আমাদের এই টপিক থেকে আলোচনা হবে, বেসিক ক্লাস করে দেন আমরা প্র্যাকটিস করাবো, সিকিউ প্র্যাকটিস। তো পরবর্তী লিঙ্কটা 5 মিনিট পর আসবে, সবাই একটু ওয়েট করো, কেউ ঘুমায় পড়ো না। আমাদের কিন্তু আরও 2টা লিঙ্ক হবে। প্রথম আরেকটা লিঙ্কে এই আইসিটির এই অংশ থেকে শুরু করব, পরবর্তী লিঙ্কটা হবে সায়েন্সের ম্যাথ ক্লাস। ওকে, তো আমি রেকর্ড সেভ করলাম, 5 মিনিটের জন্য অপেক্ষা করো সবাই। আসসালামু আলাইকুম। আমাদের আইসিটির HTML এর যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টার যে অংশটা আমরা পড়তেছি ওয়েব ডিজাইন পরিচিতি, এই অংশটার
আমাদের এই টপিকটা থেকেই মূলত সিকিউ প্রশ্ন বেশি আসে। টপিকটার নাম হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। মনে রাখবা যে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজ দুই প্রকার। একটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। পরীক্ষার জন্য আমরা এই দুইটা জিনিস কিভাবে পড়ব সেটাই আমি তোমাদের এখন সাজেশনের মতো বলতেছি, মনোযোগ দিয়ে শুনবা। প্রথম কাজ হচ্ছে আমাকে সংজ্ঞা মুখস্থ করতে হবে। স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, এই সংজ্ঞাটা বিভিন্ন লেখকের বইতে বিভিন্ন রকম। এখন যেই সংজ্ঞাটা তোমার কাছে সহজ লাগবে তুমি সেই সংজ্ঞা মুখস্থ করবা, কারণ পরীক্ষার মধ্যে অবশ্যই সংজ্ঞা লিখতে হবে। আমাদের এই টপিক থেকে সিকিউতে প্রশ্ন আসে গতে এবং গহতে, তো অবশ্যই আমাকে সংজ্ঞা লিখলে উত্তরটা সুন্দরভাবে সাজানো হবে, লেখাটাও স্পষ্ট হবে, নাম্বারও ভালো পাবো। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে সংজ্ঞা লিখতে হবে। প্রথমত আমরা মুখস্থ করব স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে এবং মুখস্থ করব ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে। তো এখানে সংজ্ঞা লেখা আছে, এটা অক্ষরপত্র বই থেকে পড়াচ্ছি তোমাদের। স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে? যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। যার সংজ্ঞা মুখস্থ করবে এক কথায়। আর এই স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML ভাষা দিয়ে তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য কয়েকটা ভাষা আছে, এর মধ্যে HTML ভাষাটা দিয়েও আমাদের এই ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমার প্রথম কাজ হচ্ছে সংজ্ঞা মুখস্থ করা। আমরা মুখস্থ করলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে। তো ক্লাসে যারা যারা আছো এতটুকু তো বুঝতে পারছো প্রথম কাজ কি? প্রথম কাজ সংজ্ঞা মুখস্থ করা। এতটুকু ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। স্যার এই দুইটাই কি বেশি আসে? হ্যাঁ, এই দুই টপিকই আমাদের পরীক্ষা বেশি আসে, সিকিউতে বেশি আসে, অফুরন্ত প্রশ্ন আসে, অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা। আচ্ছা, থ্যাংক ইউ। মাহবুব স্যারের বইতে এটা নাই? কোন বইতে নাই? মাহবুব স্যারের। আচ্ছা, আমি দেখাই। মাহবুব স্যারের বইতেও আছে, দেখো এই যে এটা হচ্ছে মাহবুব স্যারের বই, মাহবুব রহমান স্যারের বই। এই যে খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছ না? দেখো এই জায়গা থেকে এই যে আইপি অ্যাড্রেস আর ইউআরএল এর যে পার্থক্য, এই বক্সটার নিচের দিকে যাও পেয়ে যাবা ওয়েবসাইটের প্রকারভেদ লেখা আছে। স্যার এখানে পাচ্ছি, আপনার সংজ্ঞাটা পাইনি। সংজ্ঞাটাও পাবা। সংজ্ঞাটা পরে পেজে যাও, এখানে লেখা আছে। সংজ্ঞাটা একটু অন্যরকমভাবে লেখা আছে, আমি দেখা দিই। এখানে যে সংজ্ঞাটা লিখছে, যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে তাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে বা ওয়েবসাইট বলে, একে লিখলি হয়। তবে এটা অন্যরকমভাবে লিখছে, বুঝছো? এইভাবে লিখে নেই। তো একটা পড়লেই হয়। যদি তোমাদের কাছে এটাও কঠিন লাগে তোমরা একটু জিমিনি বা ChatGPT সার্চ করে নিজে সুন্দর করে একটা সংজ্ঞার ফরম্যাট দাঁড় করাইতে পারো। তোমাদের যদি কোনো টপিকের সংজ্ঞা বুঝতে সমস্যা হয় লগে চলে যাবা জিমিনিতে বা ChatGPT-তে, তাহলে তোমাদের সেই সংজ্ঞাটা সুন্দর করে লিখতে বা পড়তে বা মনে রাখতে সহজ হবে। ওকে, Z60+, তোমার নামটা যদি একটু লিখে দিতে আমি খুশি হতাম। তোমার নামটা আমি এখনও জানতে পারলাম না, দুঃখজনক বিষয়। তুমি একবার বলছো জি ভাইয়া, এরপর আর কোনো কিছু বলতেছো না। চ্যাট বক্সে জাস্ট লিখে দিলেই হবে আমার নাম এটা। ওকে, এটা গেল। এখন আমরা মুখস্থ করব ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে। ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞাটাও আমাদের সকল বইতেই আছে। তো এই বইটাতে একটু সুন্দর করে লেখা, তো আমি দেখাচ্ছি। ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ব্যাস, তুমি এইটাই মুখস্থ করবা, ঠিক আছে? জাস্ট এটা মুখস্থ করে দাও, তেলিয়ে হয়ে যাবে। মানে মূল কথা হচ্ছে আমাদের কি করতে হবে, মনে রাখার জন্য পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। তো এটা আমরা পড়ে ফেললাম 2 নাম্বার যেই টপিকটা, ডাইনামিক ওয়েবসাইট কমপ্লিট। এবার আমি তোমাদের চিত্র দেখাই, চিত্রটা মনে রাখবা। প্রথমত হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের চিত্র, এটা মনে রাখবা। পরীক্ষাতে যদি আমাদের সিকিউতে এরকম চিত্র দিয়ে দেয়, যেমন বাম দিকে থাকবে একটা সার্ভার, ডান দিকে থাকবে একটা ওয়েবসাইট। তো সার্ভার থেকে সরাসরি যেই
আমাদের সিগন্যালটা পাস হয়, এই সিগন্যালটাকেই বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইটের প্রক্রিয়া। অর্থাৎ সার্ভার থেকে সরাসরি ওয়েবসাইটে যেভাবে আমাদের তথ্য আদান প্রদান হয় সেটাই হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট। আর পরবর্তীতে আমাদের ডাইনামিক ওয়েবসাইটের চিত্রটা হচ্ছে এরকম। ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে সরাসরি সার্ভার থেকে ওয়েবসাইটে তথ্য যায় না। এখানে কি হয়, সার্ভার থেকে প্রথমে একটা ডেটাবেস তৈরি হয়, সেই ডেটাবেস থেকে ওয়েবসাইটে তথ্য যায়। সবাইকে বলতেছি চিত্র দুইটাও ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খেয়াল রাখবা। যেই প্রক্রিয়ায় সার্ভার থেকে সরাসরি ওয়েবসাইটে তথ্যটা যায় বা কমিউনিকেশন হয়, সিগন্যাল আদান প্রদান হয়, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটের ফ্লো চার্টটা সার্ভার থেকে প্রথমে যায় ডেটাবেজে এবং ডেটাবেস থেকে যায় ওয়েবসাইটে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা আমাদের লাগবে সিকিউর জন্য, অনেক ইম্পর্টেন্ট। সবাইকে বলতেছি এই দুইটা অংশ ভালো করে বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। ক্লাসে আসো মোটামুটি অনেকে। আবার একটু বলবো। আচ্ছা, আবার একটু বলবো। তুমি দুইটা চিত্র দিকে ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ, প্রথম চিত্রটা আমাদের কি লেখা আছে? প্রথম চিত্রের মধ্যে লেখা আছে সার্ভার থেকে আমাদের সিগন্যাল যাচ্ছে, কোথায় যাচ্ছে? ওয়েবসাইট। আমরা তো জানি ওয়েবসাইট মানে কি, যেখানে আমরা সার্চ করি google.com, yahoo.com, তারপর হচ্ছে daraz.com, এরকম সার্চ করি না আমরা, এগুলো হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আসলে কোন জায়গা থেকে আসে? সার্ভার থেকে আসে। তো যে ওয়েবসাইটটা সরাসরি সার্ভার থেকে চলে আসে, মানে সার্ভার থেকে সরাসরি যে ওয়েবসাইটের মধ্যে সিগন্যাল আদান প্রদান হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট প্রক্রিয়া। লাবণী, এবার বুঝতে পারছো? লাবণী, আচ্ছা। এর পরবর্তী বলছে যে ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কি ঘটে? সরাসরি এটা সার্ভার থেকে ওয়েবসাইটে যায় না, মাঝখানে একটা রাস্তা অবলম্বন করতে হয়। ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে প্রথমে সার্ভার থেকে সিগন্যালটা ডেটাবেজে যাবে, ডেটাবেজ একটা মাঝখানে একটা অবলম্বন, মধ্যপন্থা আর কি। সার্ভার থেকে প্রথমে ডেটা বা সিগন্যালটা কোথায় যাবে? ডেটাবেজ একটা জায়গা আছে, জায়গা যাবে, এখানে জমা হবে। এইখান থেকে আস্তে আস্তে সেই জমাকৃত যে ডাটাগুলো সেগুলো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে। মানে এখানে তিনটা স্টেপ। আগে ছিল দুইটা চিহ্নিত স্থান, আর এখন তিনটা, একটা সার্ভার, একটা ডেটাবেস, একটা কি ওয়েবসাইট। আগে ছিল শুধু সার্ভার আর ওয়েবসাইট, এর মধ্যে কোনো মাঝখানে কেউ ছিল না। এখানে মাঝখানে একটা অবস্থা আছে, তার নাম হচ্ছে ডেটাবেস। অর্থাৎ যেখানে তিনটা চিত্র, মনে রাখবা, যেখানে তিনটা চিত্র সেটা হচ্ছে ডাইনামিক, যেখানে দুইটা চিত্র সেটা স্ট্যাটিক। ওকে, এবার কমপ্লিট। লাবণী, ক্লিয়ার? বুঝতে পেরেছ? লাবণী, ক্লিয়ার? বুঝতে পেরেছ এটুকু? আচ্ছা, লাবণী মেবি নেট প্রবলেম, ওর ডিসকানেক্ট হচ্ছেন বারবার। বাকি যারা আছে, অথই, কায়ুম, মোহাব্বত, সিমলা, ইয়াকুব, রিয়াজ, Z60+ নাম তো আমি জানি না। তোমরা কি বুঝতে পারছো? ব্যাপারটা ক্লিয়ার সবার? তাড়াতাড়ি বলতে হবে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি। বুঝতে পারছি, আসলে বইতে অক্ষরপত্র, বইতে চিত্র দেওয়া আছে, মুজিবুর রহমান স্যারের বইতে চিত্র দেওয়া আছে, কিন্তু আমাদের যে দুইটা বই, নিউটন, তারপর হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে দেওয়া নয় চিত্রগুলো আসলে সব বইতে তো সাজানো থাকে না, কিছু কিছু বইতে একটু কম বেশি থাকে আর কি। এখন যেটা আমাদের ভালো করে জানতে হবে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এই যে স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, সব কিছুরই বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে, সুবিধা পড়তে হবে, অসুবিধা পড়তে হবে। আমি আবার রিপিট করলাম, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট দুইটারই বৈশিষ্ট্য মুখস্থ করবা, সুবিধা মুখস্থ করবা এবং অসুবিধা মুখস্থ করবা। ওকে, এখন এগুলো তো আমরা পড়বো, মুখস্থ করবো, এগুলো আমরা বুঝতে পারছি। এখন আমাদের আর যে মূল যে কাজ, সেই মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে আমাদেরকে বুঝতে তো হবে যে ডাইনামিক ওয়েবসাইটটা কি, স্ট্যাটিক ওয়েবসাইট আসলে কি। এটা তো আমরা বুঝতেছি না এখন, তাই না? আমরা এখন বুঝি, দেন আমরা মুখস্থ করে সিকিউ প্র্যাকটিস করতে যাব। স্ট্যাটিক আর ডাইনামিক, এই দুইটা শব্দের মধ্যেই এদের উত্তরটা লুকায়িত আছে। তোমরা জানো স্ট্যাটিক একটা ইংরেজি ওয়ার্ড, এর বাংলা অর্থ কি? স্ট্যাটিক এর বাংলা অর্থ কি কারো জানা আছে? বলো তো, কেউ একজন পারবা?
স্ট্যাটিক এর বাংলা অর্থ কি? না স্যার বইলা দেন। আচ্ছা, স্ট্যাটিক এর অর্থ হচ্ছে স্থির। সায়েন্সের স্টুডেন্টদেরকে জানার কথা ছিল এটা। স্থির স্থির। আমরা কিন্তু যে পড়ছি স্থির তড়িৎ, আমাদের 9-10-এ কিন্তু ছিল স্থির তড়িৎ, স্ট্যাটিক কারেন্ট। আর এটা ছিল কি চলতড়িৎ, ডাইনামিক কারেন্ট। সায়েন্সে যারা এখানে আছেন আপনাদের তো জানার কথা ইংরেজি ওয়ার্ডগুলো, যারা অন্য গ্রুপে ওরা হয়তো বা জানবে না, কিন্তু আপনাদের তো জানার কথা স্ট্যাটিকের অর্থ কী, ডাইনামিকের অর্থ কী, তাই না? যাক বলে দিলাম, খেয়াল রাখবেন। স্ট্যাটিকের অর্থ হচ্ছে স্থির, থেমে থাকে। ডাইনামিক অর্থ গতিশীল, চলমান। তো আমাদের যে ওয়েবসাইটটা থেমে থাকে সেই ওয়েবসাইটটার নাম স্ট্যাটিক ওয়েবসাইট, আর যে ওয়েবসাইটটা চলমান, কন্টিনিউয়াসলি চলমান বা গতিশীল, সেই ওয়েবসাইটকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। একবারে সহজ বাংলায়। সবাই কি ব্যাখ্যা দুটা বুঝতে পারছো? স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে মূল পার্থক্যটা কোনটা? একটা হচ্ছে থেমে থাকে, একটা হচ্ছে চলমান। থেমে থাকবে যেটা সেটা স্ট্যাটিক, আর যেটা চলমান গতিশীল সেটা হচ্ছে ডাইনামিক। কথা ক্লিয়ার সবার এতটুকু? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। এখন আমরা এটা মূলত বুঝতে পারছি। আচ্ছা, এই যে GZ60, তুমি যে জি ভাইয়া বলছো, তুমি কি একটু বলতে পারো না তোমার নামটা লিখতে পারো না? তোমার নামটা বললে তো আমার ভালো হইতো, আমি তোমার নামটা জানতে পারতাম, তোমার সাথে কমিউনিকেশন করতে পারতাম, বা তুমি যে আমাদের গ্রুপে আছো কি না সেটাও বুঝতে পারতাম। আমার এই যে ক্লাসগুলো হচ্ছে, আমার এখানে একটা রুলস আছে, রেজিস্ট্রেশন করতে হয়, আমার সাথে যোগাযোগ রাখতে হয়, তারপরে পড়া দিতে হয়, পড়া নিতে হয়। এই জন্য যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য তোমার নামটা আমি জানতে চাচ্ছিলাম। তুমি অন্তত আমাকে জানা তোমার নামটা কি, আর তুমি আমাদের গ্রুপে অ্যাড আছো কিনা, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে কিনা, এটা আমাকে জানা দাও। নাম বলতে যদি সমস্যা হয়, কোনো সমস্যা নাই, তুমি আমাকে এতটুকু বলো তুমি আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আসো কিনা। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো। যোগাযোগটা হচ্ছে মেন, যে যোগাযোগের জন্যই বাচ্চাদেরকে পড়াইতে খুব কষ্ট হয়। আচ্ছা, তো দেখো এখন এটা গেল। এখন আমাদের সংজ্ঞাগুলো মুখস্থ করলাম, চিত্র দেখলাম, মেন পার্টটাও বুঝতে পারলাম। এখন আমরা কি করব? এখন আমরা এই বৈশিষ্ট্য মুখস্থ করব, সুবিধাগুলো পড়ব এবং অসুবিধাগুলো পড়ব। এখন এই বিষয়গুলো এক এক বইতে এক এক রকমভাবে সাজানো আছে। আমি মেন বিষয়গুলো জাস্ট আমি তোমাদের একটু বলে দিই। প্রথম হচ্ছে বৈশিষ্ট্য, জাস্ট একবার বুঝাই দিই তাহলেই হবে। স্ট্যাটিক ওয়েবসাইটে বৈশিষ্ট্যের মধ্যে কন্টেন্ট থাকে নির্দিষ্ট, বেশি কন্টেন্ট থাকে না, কম থাকে। ব্যবহারকারী তথ্য প্রদান ও আপডেট করতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। তো আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটা গল্প আকারে বললেই তোমরা বুঝবা। আপাতত আমি একটু পড়া যাই। এখানে যেগুলো আছে এখান থেকে কমপক্ষে 5 থেকে 6টা মুখস্থ করবা, পরীক্ষার জন্য লাগবে। 3 নাম্বার, খুব দ্রুত লোড হয়, কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই লাইনটা, আমাদের একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে 2 রকম ভাষা আমরা ব্যবহার করি মূলত। একটা হচ্ছে HTML ভাষা, আরেকটা হচ্ছে CSS ভাষা। তোমাদেরকে একটা সাজেশন বলি, একটা স্পেশাল সাজেশন। সেটা হচ্ছে আমরা যখন সিকিউ সলভ করতে যাব তখন দেখবা উদ্দীপকের মধ্যে এইগুলো লেখা থাকবে। HTML ভাষা, CSS ভাষা দিয়ে একটি ওয়েবসাইট গঠন করা হয়েছে। আমি কথাটা সুন্দর করে বললাম, মনোযোগ দিয়ে এটা মনে রাখবেন। সিকিউ যখন প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন যে এই লেখাগুলো আছে। একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সে ওয়েবসাইটের মধ্যে HTML ভাষা এবং CSS ভাষা ব্যবহার করা হয়েছে। এই কথাগুলো তুমি উদ্দীপকে কোনো না কোনো জায়গায় খুঁজে পাবাই। আমার কথা কি বুঝতে পারছো সবাই? একটু রেসপন্স করো, কথা বলতে হবে। বুঝছেন এতটুকু? স্যার বুঝছি। আচ্ছা, এখন এই কথাগুলো থাকলে, এখন এই কথাগুলো থাকলেই তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট থেকে আসা প্রশ্ন। এটা হচ্ছে তোমার টেকনিক, সিকিউ সলভ করার টেকনিকগুলো খেয়াল রাখবা। আমরা যে পড়তেই থাকি, বুঝি না, আসলে বুঝে বুঝে পড়তে হবে। তো আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিলাম। যখন আমরা এই টপিক থেকে সিকিউ সলভ করব তখন দেখব উদ্দীপকে HTML CSS এই কথাগুলো লেখা আছে কিনা।
যদি এই দুইটাই লেখা থাকে, এর বেশি না থাকে, তখন বুঝবে এটা হচ্ছে কি স্টিক ওয়েবসাইট। আদিবা, আমি জানি তোমার কারেন্ট চলে গিয়েছিল, SMS দিয়েছিল, থ্যাংক ইউ বলার জন্য খুশি হলাম। ওকে, এরপরে যাব আমরা সুবিধা। এই ওয়েবসাইট তৈরি করতে বেশি টাকা পয়সা খরচ হয় না, কম খরচে পারা যায়। ওয়েবসাইট তৈরি করা, নিয়ন্ত্রণ করা সহজ, দক্ষতা, নিরাপত্তা, দ্রুত গতির সাথে কন্টেন্ট ব্যবহার করা যায়। খুব সহজে সার্চ দিলেই এটা পাওয়া যায় বা সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়। সহজে ওয়েব পেজ লেআউট পরিবর্তন করা যায়। নেট স্পিড কম থাকলেও এই ওয়েবসাইট ব্রাউজ করা যায়। মনে রাখবা, নেট স্পিড খুব কম হলেও দ্রুততার সাথে এই ওয়েবসাইট ব্রাউজ করে ডেটা ডাউনলোড করা যায়। আমরা দেখি মাঝে মধ্যে নেট কানেকশন স্লো থাকলে কাজ করে না, ওয়েবসাইট লোডিং হয়, এরকম হয় না অনেক সময়? ওয়াইফাই যদি স্লো হয় বা এমবি যদি স্লো হয়। কিন্তু যে ওয়েবসাইটটা স্ট্যাটিক ওয়েবসাইট, সে ওয়েবসাইটে নেট স্পিড কম থাকলেও ভালো করে সে ওয়েবসাইট ব্রাউজ করা যায়। সবাই কি লাস্টের কথাটা বুঝতে পারছো? মন থাকবে? আচ্ছা, এরপরে অসুবিধা পড়বা। অসুবিধা কি? কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে। ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মানসম্মত ওয়েব পেজ ডিজাইন করা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ। আর ব্যবহারকারী নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। আমি তোমাদেরকে বৈশিষ্ট্যের মধ্যে পড়াইছিলাম, যারা এই ওয়েবসাইট ব্যবহার করবে তারা কোনো প্রকার তথ্য আপডেট করতে পারবে না, ইনপুট দিতে পারবে না। এখন আমি তোমাদের এগুলো পড়াই ফেলছি, বৈশিষ্ট্য পড়াইছি, সুবিধা পড়াইছি, অসুবিধা পড়াইছি। এখন আমি তোমাকে গল্প আকারে এটা বুঝা দিই। এই স্ট্যাটিক ওয়েবসাইট তুমি কেমনে বুঝবা? একটা উদ্দীপক পড়লেই কেমনে বুঝবা যে এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট থেকে আসা প্রশ্ন? একটা গল্প বলি এখন, তাহলে খুব সহজে এটা বুঝতে পারবা। গল্পটা হচ্ছে, মনে করো অনলাইনে তুমি একটা অর্ডার করবা, খাবারের আইটেম, পোশাক আইটেম বা কসমেটিক্স বা যে কোনো কিছু। তো তুমি একটা ওয়েবসাইটে প্রবেশ করে দেখলা সে ওয়েবসাইটে একটা খাবারের মূল্য বা একটা পোশাক বা একটা কসমেটিক্স, যাই হোক, মূল্যটা হচ্ছে তোমার 500 টাকা। কত টাকা? 500 টাকা। তো তুমি এটা অর্ডারের বাটনে ক্লিক করে অর্ডার করছো। ডেলিভারি ম্যান একদিন পর তোমার বাসায় এসে অর্ডারটা দিয়ে গেল। কিন্তু অর্ডার পাওয়ার পর যখন তুমি হাতে পাইছো পার্সেলটা, তখন এর গায়ে লেখা আছে 1000 টাকা। কত লেখা আছে? 1000। এখন তুমি তো এটা দেখা রাগান্বিত হয়ে গেলা। ওয়েবসাইট থেকে তুমি অর্ডার করছো, মূল্য ছিল 500 টাকা, বাসায় এসে মূল্য হয়ে গেল 1000 টাকা। এখন 500 টাকা বাড়লো কেন? সবাই কি আমার গল্পটা বুঝতে পারছো? সবাই কি বুঝছো? স্যার আচ্ছা, তো 500 টাকার জিনিস অনলাইনে অর্ডার করছো, বাসায় এসে দেখো এটা 1000 টাকা হয়ে গেছে। তার মানে কি এই ওয়েবসাইটটা ভুয়া ওয়েবসাইট বা নকল ওয়েবসাইট? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, যেই সময় তুমি দেখছো প্রাইসটা লেখা 500 টাকা, এই প্রাইসটা বিগত কয়েক বছর আগেই এই ওয়েবসাইটের মধ্যে লেখা ছিল। যেই মালিক এই ওয়েবসাইটটা তৈরি করছে বা যে এই বিজনেস করে এই ওয়েবসাইট দিয়ে, সেই ওয়েবসাইটটা ছিল স্ট্যাটিক ওয়েবসাইটের ভিত্তিতে তৈরি করা। তো যে বিজনেস করতেছে সে তো আসলে জানে না স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট এগুলো কী। তো তার মনে চাইছে একটা বিজনেস সে করবে, সে খুব সুন্দর করে অনেক কিছু জোগাড় করে বিজনেস শুরু করছে এবং অনলাইনও বিজনেসটা রান করছে। এবং সে একটা মানুষের কাছে গেছে, দোকানদার হইতে পারে বা কম্পিউটার একজন প্রোগ্রামার হইতে পারে, তার কাছে গিয়ে বলছে আমি তো বিজনেস করতেছি, আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দেন যাতে করে আমার কাছ থেকে অনলাইনে মানুষ অর্ডার করে আমার বিজনেসটা ভালো হয়। তো যে প্রোগ্রামার সে তার এই পুরো বিজনেসটার জন্য একটা ওয়েবসাইট তৈরি করছে, কিন্তু ওয়েবসাইটটার নাম কি ছিল? স্ট্যাটিক ওয়েবসাইট। এখন যে বিজনেসম্যান সে তো আসলে এগুলো বুঝে না, স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট খুললে কি হবে আর ডাইনামিক দিয়ে খুললে কি হবে। তো প্রোগ্রামার যে কাজটা করছে, স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে তার বিজনেস একটা ওয়েবসাইট তৈরি করছে, তো সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করছে। তো এই ওয়েবসাইটটা সুন্দর করে তৈরি করে ডিজাইন করার পর ওয়েবসাইটের মধ্যে মূল্য তালিকা লিখছে, খাবারের মূল্য এত টাকা, পোশাকের মূল্য এত টাকা, কসমেটিক্সের মূল্য এত টাকা।
তো যেই দিন ওয়েবসাইট তৈরি করছে না, ঠিক সেই দিনই মূল্যগুলো লিখছে। সাপোজ এই ওয়েবসাইটটা তৈরি করছে 2020 সালে, মনে করো 2020 সালে ওয়েবসাইটটা তৈরি করছে। তো 2020 সালে মনে করো একটা কাপড়ের মূল্য ছিল 500 টাকা, কসমেটিক্সের মূল্য ছিল সাপোজ 500 টাকা, তারপর হচ্ছে খাবার আইটেমের মূল্য ছিল 500 টাকা। মনে করো আজ থেকে কত বছর আগে? 6 বছর আগে। আর এখন তো 2026 সাল। তো এখন একটা বিষয় চিন্তা করো, যেই প্রোডাক্টটা 2020 সালে ছিল 500 টাকা, সেই একই প্রোডাক্ট কি 2026 সালও 500 টাকাই থাকবে নাকি বাড়বে? মূল্যটা বলো তো, একই থাকবে নাকি বাড়বে? যেহেতু এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। স্যার পারবে? অবশ্যই পারবে স্যার। অবশ্যই বাড়বে। তার মানে কি 5-6 বছর আগের একটা আইটেম বর্তমানে কিন্তু বহু গুণে বেচা হবে। কারণ কি, কাঁচামালের বৃদ্ধি, কাঁচামালের যে মূল্য বৃদ্ধি, সেটা খরচের একটা ব্যাপার স্যাপার আছে, অনেক অনেক আনুষঙ্গিক বিষয় মিলে কি বাড়বে। তো এই যে ওয়েবসাইট তৈরি করা হয়েছিল 2020 সালে, কিন্তু সেই ওয়েবসাইটের যে মূল্য তালিকা সেগুলো পরবর্তীতে আর চেঞ্জ করা হয় নাই, আর পরবর্তীতে চেঞ্জ করার সুযোগও নাই। কেন নাই? যে ওয়েবসাইটটা স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে তৈরি করা হয়, সে ওয়েবসাইটে কখনোই মূল্য তালিকা পরিবর্তন করা যায় না। অর্থাৎ তুমি চাইলে ওয়েবসাইটে ঢুকে তুমি ওয়েবসাইটের মধ্যে মূল্য তালিকা চেঞ্জ করতে পারবা না। এটা একটা অসুবিধা, একটা মারাত্মক অসুবিধা। এই জন্যই স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট তৈরি করা খুবই বিপজ্জনক। আর বর্তমানে যত ওয়েবসাইট আছে, বিজনেস ওয়েবসাইট বলো, এই ওয়েবসাইট সেই ওয়েবসাইট, সবগুলো ডাইনামিক ওয়েবসাইটে তৈরি করা হয়। কোনো ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে নাই, থাকলেও খুবই কম আছে। আর বিজনেস ওয়েবসাইট যদি হয়, তাহলে এই ওয়েবসাইট দিয়ে তৈরি করলে পুরাই তোমার বিজনেসে ক্ষতি হবে। তো এই যে বললাম 2020 সালে ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, সেই সময় ছিল এই প্রোডাক্টটার মূল্য 500 টাকা। যখন তুমি অর্ডার করছো, সাপোজ তুমি অর্ডার করছো এই ওয়েবসাইট থেকে 2026 সালে, তো মূল্য তো আর তখন 500 টাকা থাকবে না, বেড়ে যাবে। তুমি খুঁজে খুঁজে পাইছো একটা ওয়েবসাইটে কম মূল্যে এই প্রোডাক্টটা পাওয়া যায়, কিন্তু বর্তমানে তো এই মূল্যটা অনেক বেশি। তো তুমি যখন অর্ডার করছো, সেই অর্ডারটা ছিল কোন সালের তালিকা অনুযায়ী? 2020 সালের তালিকা অনুযায়ী, মূল্য তালিকা অনুযায়ী। কিন্তু বর্তমানে তো আর সেই মূল্য থাকবে না। তো এই জন্য 500 টাকার জিনিস বর্তমানে 1000 টাকা শো করতেছে। মানে প্রোডাক্টটার দাম আসলে 1000 টাকা, কিন্তু যে বিজনেস করে সে তো আসলে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে এই ওয়েবসাইটের মূল্যগুলোকে পরিবর্তন করতে পারে না। কেন পারে না? কারণ এটা অসুবিধা। স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু একবার ইনপুট দিলে পরবর্তীতে আর ইনপুট দেওয়া যায় না। মানে একবার ডিজাইন করলে এটাকে পরবর্তীতে ডিজাইন করা যায় না, নামগুলো চেঞ্জ করা যায় না, মূল্যগুলো চেঞ্জ করা যায় না। প্রথমবার যেই মূল্য দিবা, যেই নাম দিবা, সারা জীবন সেই মূল্যই থাকবে। এটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটা হচ্ছে মূল সমস্যা স্ট্যাটিক ওয়েবসাইটের। এইবার কি ঘটনাটা বুঝতে পারছো? সবাই কি এবার বুঝতে জি পারছো? স্যার, বুঝছি। ওকে। তো এই কারণেই স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে বিজনেস যারা করে তারা কোনো ওয়েবসাইট তৈরি করে না। যদি একবার স্ট্যাটিক ওয়েবসাইট খুলে কেউ, সারা জীবনও আর কি হবে না, এটা পরিবর্তন করা যাবে না। এই আর কি বিষয়। এই জন্যই অনলাইনে তুমি অর্ডার করছো 500 টাকা জিনিস, বাসায় এসে হয়ে গেছে কি 1000 টাকা। অর্থাৎ মূল্যটা বাড়ছে বর্তমানে, কিন্তু এটা ওয়েবসাইটে দেখানো যাচ্ছে না, কারণ এই ওয়েবসাইটে দেখানোর মতো কোনো অপশন নাই। এটাই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট একটা অসুবিধা, মারাত্মক অসুবিধা। এটাই বলছে ব্যবহারকারীর তথ্য প্রদান বা আপডেট করতে পারে না, এটা হচ্ছে বিষয়। যখনই দেখবা উদ্দীপকে এরকম কিছু লিখছে যে ব্যবহারকারীগণ ওয়েবসাইটে কোনো তথ্য দিতেও পারে না, নিতেও পারে না, তখনই মনে রাখবা সেটা হচ্ছে কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট। তো এই যে কথাটা বুঝায় বললাম, আদিবা, অথই, কায়ুম, সিমলা, রিয়াজ, Z60+, তোমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছো? পুরো ঘটনাটা ক্লিয়ার বুঝতে পারছো? আমাকে জানাই একটু। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তী ডাইনামিক ওয়েবসাইট। থ্যাংক ইউ। ডাইনামিক, হ্যাঁ ওকে। ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে আমরা পড়ব বৈশিষ্ট্য। পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ তৈরি করা যায়। রান টাইমের সময় পেজ ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন করা যায়। অর্থাৎ তুমি কন্টেন্ট পরিবর্তন করতে পারবা। ডেটাবেস ব্যবহার হওয়ায় কোয়ারি ভাষায় ব্যবহার করে তথ্য বের করার সুযোগ থাকে। সবসময় ব্যবহারকারী তথ্য প্রদান বা তথ্য আপডেট হতে পারে, মানে যে কোনো সময় এটা আপডেট করতে পারবা। আর সুবিধাগুলো কি কি?
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন করতে পারবা, অর্থাৎ কাস্টমার যেই রকমভাবে চাবে তুমি সেভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারবা। কি কি লাগবে সব আইটেম নিতে পারবা। তথ্য বা বিষয়বস্তু খুব দ্রুত আপডেট করা যাবে। নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেজ প্রদর্শন ব্যবস্থা করা যায়। ব্যবহারকারী নিকট হতে ইনপুট নেওয়া যাবে। এই যে দেখো, যারা ব্যবহার করতেছে তাদের কাছ থেকে তুমি ইনপুট নিতে পারবা। এটা কীভাবে পসিবল আমি একটু পরে বলতেছি। অনেক বেশি তথ্যবহুল হতে পারে, আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায়, মানে একটা ওয়েবসাইটকে সুন্দর করে আকর্ষণীয় করা যায় যাতে করে ওয়েবসাইটটা ভিজিট করলেই কাস্টমাররা তোমার প্রোডাক্ট কিনতে চাইবে। এটা হচ্ছে তোমার ওয়েবসাইট তৈরি করার একটা টেকনিক। যে ওয়েবসাইটটা দেখতে সুন্দর, চমলক, জিকিমিকি, সেই ওয়েবসাইট থেকেই মানুষ ক্রয় করবে। আর যে ওয়েবসাইট দেখতে খ্যাতমার্কা, সুন্দর না, বিচ্ছিরি, সেই ওয়েবসাইট আর মানুষ যাবেও না, কিনবেও না। তো এই জন্যই ডাইনামিক ওয়েবসাইট থাকলে তুমি তোমার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবা, আকর্ষণীয় করতে পারবা, কাস্টমাররা তোমার কাছ থেকে অর্ডার নেবে বেশি বেশি। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আর তাহলে তো যদি এই দুইটার ভিতরে মানে যদি বলে যে কোনটা আমাদের জন্য সুবিধাজনক, তারপর তাদের ডাইনামিক এইটাই হবে, তাই না? ভেরি গুড, চমৎকার, ভেরি গুড, খুবই সুন্দর একটা প্রশ্ন করছো। হ্যাঁ, উত্তর রাইট, এক্সিলেন্ট, উত্তর এটাই হবে। যদি বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিকের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, এক কথা উত্তর ডাইনামিক। আর পরীক্ষাতে দেখবা তুমি গাইড খুলো, টেস্ট পেপার খুলো, সব জায়গায় ডাইনামিক ডাইনামিক ডাইনামিক। আমরা প্র্যাকটিস করে দেখবো সব। ওকে, দেখো এবার। স্যার ওকে, ভালো প্রশ্ন করছো। তো দেখছো এরকমভাবে ক্লাস করলে, একটু মনোযোগ দিয়ে পড়লে অনেক প্রশ্ন তুমি জানতে পারবা, উত্তর পাবা। তোমার একটা প্রশ্নে তোমার আশেপাশের সকল ফ্রেন্ড শিখবে। তো এই জন্য আর কি ক্লাসগুলো ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে ক্লাসও করতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে, নিয়মিত পড়া পড়তে হবে, বাড়ি কাজ জমা দিতে হবে, নিতে হবে। তাহলেই হয়তো বা ভালো কিছু করা সম্ভব আমাদের পক্ষে। তো আশা করি তোমাদের নিয়ে যেই পরিশ্রম করতেছি, যে স্বপ্ন দেখতেছি, তোমরা এই স্বপ্নের পথে সবসময় থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে, দেখো ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা, ডেটাবেস ব্যবহৃত হয়, ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়। মানে এটা লোডিং হয় পেজটা বেশি, কারণ অনেকে ইউজ করে এই জন্য। উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা অনেক জটিল, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের খরচটাও বেশি হয়। এখন এই যে ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা সুবিধা, এগুলো তোমরা জাস্ট একটু পড়লেই বুঝতে পারবা, যেই যার বইটা ফলো করো পড়লেই হবে। এখন একটা বিষয় তোমাদের বলি, আমাদের একটা পার্থক্য আছে স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। এই পার্থক্যটা সব বইতে নাও থাকতে পারে, যদি না থাকে আমি ছবি তুলে দিব নে পড়ার জন্য। এই পার্থক্যটা পড়বা, বিশেষ করে গহনঙ্গের জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে পড়াচ্ছি শুধু এরকম না, আমি তোমাদেরকে সাজেশন বলি। অনেকে বলে স্যার আমাদের সাজেশন দেন। আমি আসলে বলি তুমি ক্লাস করো, সাজেশন পেয়ে যাবা, প্রত্যেকটা ক্লাসে সাজেশন পেয়ে যাবা। কারণ কি, কখন কোন টপিকে সাজেশন মনে পড়ে এত ক্লাসেই বলা যায়, ক্লাসের বাইরে তো বলা যায় না। এখন আজকে ক্লাসটা যারা করে নাই তারা কি বুঝতে পারবে যে এই টপিকটা ইম্পর্টেন্ট নাকি ওইটা ইম্পর্টেন্ট, এই টপিকটা এমনি মনে রাখা যায়, ওই টপিকটা এমনি মনে রাখা যায়, এটা কি বুঝবে? ওরা বুঝবে না। তো বুঝতে চাইলে কি করতে হবে? রেগুলার ক্লাস করতে হবে, বাসায় একটু পড়তে হবে, আর সাজেশনটা প্রতিটা ক্লাসেই পাওয়া যাবে। তো তোমাদের বলি গহনঙ্গের জন্য বা গণনের জন্য এই পার্থক্যটা তোমরা মুখস্থ করবা, স্ট্যাটিক ডাইনামিক। এবার খনঙেও আসে, খতেও আসে, গতে আসে, গতেও আসতে পারে। তো এইগুলো পড়বা বাসায় বসে বসে, এবং যে কোনো বই থেকে পড়লেই হবে। যদি চাও যে স্যার আমাদের বইতে নাই, ছবি তুলে দেন, আমি ছবি তুলে দিতে পারবো, সমস্যা নেই। সবাইকে আমার কথা বুঝতে পারছো? কথা বলতে হবে প্লিজ, বুঝতে পেরেছো? আমাদের কিন্তু একটু পর আবার হায়ার ম্যাথে স্পেশাল ক্লাস আছে, জটিল সংখ্যা। যারা সায়েন্সে আছো, আদিবা আছো সায়েন্সে, অথই আছো, তারপর সায়েন্সে যারা যারা আছো, রিয়াদ আছো, সায়েন্সে কিন্তু স্পেশাল ক্লাস আজকে শুরু, একটু পরে ক্লাস হবে। আমি ডাইনামিক ওয়েবসাইটটা আর একটু ক্লিয়ার করে বুঝাই দিই, এই লাইনটা আছে আমাদের বাকি। হ্যাঁ বলো, কায়ম কিছু বলবা? বই দেখলে নাই, মানে আপনারা যে বৈশিষ্ট্য পড়ালেন, সুবিধা অসুবিধা পড়ালেন, আবার যে এখানে এগুলো পড়ালেন, এগুলো কিছুই নাই, কি বই? আচ্ছা বলি, একটা বিষয় বলি, মাহবুবুর রহমান স্যারের বইটা আমাদের অনেক দুর্দান্ত বই, কিন্তু কিছু কিছু টপিক এই মাহবুব স্যারের বইতে ডিটেলস আলোচনা করে নাই।
একটু শর্ট করে আলোচনা করছে। আসলে একটা বিষয় বলি, শুধু বই না, একটা মানুষের ক্ষেত্রেও সত্যি। একটা মানুষ সে কি একবারে পরিপূর্ণভাবে ভালো হইতে পারে? তার কোনো গুনাহ হবে না বা তার কোনো গুনাহ নাই, এই মানুষটা একবারে পিওর, এরকম কি হওয়া সম্ভব? কোনো মানুষের পক্ষে না স্যার, গুনাহ ছাড়া থাকা সম্ভব? সম্ভব না। আস্তে আস্তে পরিবর্তন। হ্যাঁ, আসলে দেখা যায় মানুষের ক্ষেত্রে কিন্তু পুরো বিশুদ্ধ জিনিস পাওয়া যায় না। আর এই বইগুলোর কারা লেখে? মানুষ সে তো লেখে, তাই না? তো মানুষের মধ্যে খারাপ যেমন আছে, ভালো আছে। কোনো মানুষ বেশি খারাপ, কোনো মানুষ বেশি ভালো, ভালো মন্দ মিলেই আছে। ঠিক তেমনি একটা বই যারা লেখে, সে বইয়ের মধ্যে সব কিছু একবারে ঝাঁকানাকা, একবারে পানির মতো ইজি, এটা কোনো বইতেই সম্ভব না। এই জন্য ইন্টারে তোমাকে একটা সাবজেক্টের 2 থেকে 3টা লেখকের বই কিনতে হয়। এখন চিন্তা করো আমরা কয়টা বই কিনি? একটা বই কিনতেই আমাদের দম যায়। আর একটা বইয়ের 2 থেকে 3টা কমপক্ষে লেখকের বই কিনতে হয় তথ্যগুলো সংগ্রহ করার জন্য। কারণ এক বইতে এত সুন্দর করে সব টপিক দেওয়া থাকে না। কোনো বইতে এই টপিকটা এত সুন্দর করে সাজায় বলছে, অন্য বইতে নাই, সেই টপিকই নাই, থাকলেও বুংবাং বুঝাইছে। আর কোনো বইতে এমনভাবে লিখছে পড়লেও বোঝা যায় না। তো আমি কোনো বইয়ের নাম বলবো না, ছোট করব না কোনো বইয়ের নাম বলে, জাস্ট এটাই বলবো সব বইতে একবারে সব কিছু একবার ঝিকিমিকি জাকানাকা থাকবে এরকম না। কিছু কিছু থাকবে ভালো, কিছু কিছু থাকবে কম। তো যে বিষয়গুলো কম থাকবে সেই বিষয়গুলো অন্য বই থেকে কালেক্ট করতে হবে। যেমন অক্ষরপত্রে এমনও কিছু জিনিস আছে যেগুলো আমার মাহবুব স্যারের বইয়ের মধ্যে নাই, আর মাহবুব স্যারের বইয়ের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো অক্ষরপত্রের মধ্যে খুঁজেই পাবা না। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি, বুঝছো? তো কায়ুমুদ্দিন, আমার প্রশ্ন উত্তরটা পাইছো কি আমাকে জানাই। জি স্যার পেয়েছি, কিন্তু Okay. আপনার এটা কোন বই, মানে কোন প্রকাশনী? এটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী, এই যে অক্ষরপত্র প্রকাশনী। চাইলে তোমরা এটাও নিতে পারো। হ্যাঁ, মাহবুব স্যারের বইটাতে কিনছো, চাইলে তোমরা এটা নিতে পারো যদি তোমার ভালো লাগে। এটাও নিলে হবে, সমস্যা নেই। ক্লাসের লিঙ্ক চলে যেতে পারে কিছুক্ষণের মধ্যেই, তারপর আমাদের হায়ার ম্যাথের ক্লাসের লিঙ্ক আসবে 5 মিনিট পর, থাকবা। এখন যেটা বলি, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে তুমি যে কোনো সময় তোমার ওয়েবসাইটের মূল্য তালিকা পরিবর্তন করতে পারবা, তারপর হচ্ছে গিয়ে যে কোনো সময় ডিজাইন করতে পারবা, এটা করা যাবে। তো যত ওয়েবসাইট আছে সবগুলো ডাইনামিক ওয়েবসাইটে চলতেছে, বিজনেস ওয়েবসাইট, এই ওয়েবসাইট, সেই ওয়েবসাইট। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে এই ঝামেলাটা হয় যে মূল্য তালিকা পরিবর্তন করা যায় না, কোনো আপডেট করা যায় না। আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে তুমি ক্রেতা বা কাস্টমার যে কোনো কিছু বলতেও পারো, কমেন্ট করতে পারবা। ফেসবুকে কমেন্ট করা যায়, ইউটিউবে কমেন্ট করা যায়, এরকম কমেন্ট করতে পারবা। ওয়েবসাইটের মধ্যে তোমার মতামত করতে পারবা, প্রদর্শন করতে পারবা। ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে ক্রেতাদের, কাস্টমারদের মনের কথা প্রকাশ করা যায়, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পারা যায় না। উদ্দীপকে লেখা থাকবে যে ওয়েবসাইটে ক্রেতারা তাদের মনের কথা লিখতে পারে বা তাদের কথাগুলো উপস্থাপন করতে পারে, তথ্য দিতে পারে, নিতে পারে, সেই ওয়েবসাইটটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটে পারে না তার নাম কি? স্ট্যাটিক ওয়েবসাইট। তো এই হচ্ছে বেসিক আলোচনা। আমরা ইনশাল্লাহ নেক্সট আগামী ক্লাসে আমাদের এই টপিক থেকে সিকিউ প্র্যাকটিসটা করবো ইনশাল্লাহ। তো আপাতত এই টপিকটুকু এখানে আমরা কমপ্লিট করতেছি, একটু পর আমাদের হায়ার ম্যাথের স্পেশাল ক্লাস শুরু হবে। এই জন্য সবাই কি বুঝতে পারছো এতটুকু, বা কার কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারো। এনিওয়ান যারা ক্লাস করছো, আদিবা, অথই, কায়ুম, মোহাব্বত, শিলমা, Z60+, বুঝতে পারছো তো? কার কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ সো মাচ। তো ক্লাসের রেকর্ড আমি সেভ করতেছি। একটু পর 5 মিনিট পর আমাদের হায়ার ম্যাথ স্পেশাল ক্লাস জটিল সংখ্যা শুরু হচ্ছে। সায়েন্সে যারা আছো আইসো 5 মিনিট পর। আসসালামু আলাইকুম। আমাদের আইসিটির স্পেশাল বেসিক ক্লাসের পরবর্তী অংশে আজকে আমরা আলোচনা করব আমাদের এই স্পেশাল টপিক ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইটের স্পেশাল বোর্ড সিকিউ প্রশ্ন সলভ। তো আজকে আমরা এই টপিকের দুটা স্পেশাল বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। প্রথমত আমরা উদ্দীপকটা ভালো করে আগে পড়বো, দেন উত্তর করার চেষ্টা করব। একটু ভালো করে উদ্দীপকটা সবাই মনোযোগ দিয়ে একটু পড়ো। আলোর সোপান বিদ্যালয়
আলোর সোপান বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট তৈরির কথা ভাবছে। আলোর সোপান বিদ্যালয়ের নাম আর কি। তো সেই বিদ্যালয়ের কর্তৃপক্ষ সেই বিদ্যালয়ের জন্য একটা ওয়েবসাইট তৈরি করার কথা ভাবতেছে। হোম পেজে campus.jpg নামক একটি ছবি, ইনফরমেশন টেকনোলজি, ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স শাখাগুলোর ক্রমানুবর্তী তালিকা এবং নোটিশ বোর্ড নামক একটি লিঙ্ক থাকবে। অর্থাৎ তার যে ওয়েবসাইট তৈরি হবে সে ওয়েবসাইটের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে এখানে একটা তালিকা দেওয়া আছে। কর্তৃপক্ষ একটি সফটওয়্যারের ফার্মের 3 জন বিশেষজ্ঞকে ডাকলেন। অর্থাৎ স্কুলের যে কর্তৃপক্ষ সে চাচ্ছে ওয়েবসাইট তৈরি করবে, তো সে চিন্তা করলো ওয়েবসাইট যারা তৈরি করে সেই বিশেষজ্ঞ ওয়েবসাইট যারা তৈরি করে প্রোগ্রামার আর কি, তো বিশেষজ্ঞ 3 জন মানুষকে ডাকলেন। তো বিশেষজ্ঞ দল 2 ধরনের সমাধান দিলেন। তো কর্তৃপক্ষকে বলছে যে আপনি যে আপনার স্কুলের বা বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরি করতে চান, 2 রকম সিস্টেমে আপনি কি করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন। প্রথম পদ্ধতিতে খরচ একটু কম হবে, কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে। দ্বিতীয় পদ্ধতিতে খরচটা বেশি হবে, কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। জয়েন করছো মোহাব্বত, জয়েন করছো রত্না, জয়েন করছো শিমলা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। রত্না একটু আমাকে জানায়ও তোমাদের ওইদিকে বিদ্যুতের সমস্যার এখন কেমন, বিদ্যুৎ কি এখন বেশি প্রবলেম করে নাকি মোটামুটি ঠিক আছে? আমি জানি অনেক কষ্টে তুমি ক্লাস করো, কষ্টে উপস্থিত হও ক্লাসে, তারপরেও চেষ্টা করবো যতটুকু সম্ভব বিদ্যুৎ ঠিক থাকলে ক্লাসটা জয়েন করার জন্য। আমরা আমাদের স্পেশাল যে ব্যাচের ক্লাস সেটা আমরা শুরু করেছি এবং এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতেছি। তো রত্না আমাকে জানায়ও যে তোমার এখানে স্ক্রিনটা কেমন দেখা যায় আর আমার কথাগুলো কেমন শুনতে পাচ্ছ। আচ্ছা, খুশি হলাম। আচ্ছা, বুঝতে পারছি, জানি তোমাদের বিদ্যুতের সমস্যার জন্য একটু সমস্যা হয় মূলত। আচ্ছা, একটা কথা বলি, তোমাদের বিদ্যুতের সমস্যা যেদিন বেশি হবে সেই দিন ক্লাসটা রেকর্ড দেখে নিবা পরের দিন, আর বাড়ির কাজটা আমি দিব গ্রুপে বা তোমাকে আমি ইনবক্সে পাঠিয়ে দিব, সেটা একটু করে ফেলবা তেলেই হবে। আর হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলা, আমি তো এখন আপাতত ইংরেজি আইসিটি শুরু করছি, আগামীকাল আমাদের বাংলার স্পেশাল ক্লাস আছে, এরপরে আমাদের শনি রবি সোম ইংরেজির স্পেশাল ক্লাস, মানে আমরা এখন থেকে সবগুলো সাবজেক্টের ক্লাস চালু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এরপরে তোমাদের বাকি থাকবে গ্রুপ সাবজেক্টের ক্লাস। গ্রুপ সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টটা বেশি কঠিন, যেটা ক্লাস নেওয়া লাগবে, আমি সেটাই ক্লাসের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ, আর বাকিগুলো আমি তোমাদেরকে সাজেশন দিয়ে পড়া দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো চেষ্টা করবা যতটুকু সম্ভব একটু কন্টিনিউ থাকার জন্য, বাড়ির পড়াটা কমপ্লিট করার জন্য, ক্লাস মিস হয়ে গেলেও রেকর্ড থাকবে দেখে নেওয়ার জন্য, ওকে? আর আমি সাজেশন মতো তো দাগায় দিব সব কিছু, জাস্ট পড়বা, পড়া জমা দিবা, পড়বা জমা দিবা। আচ্ছা, তাহলে আমি শুরু করি। দেখো, তো রত্না তুমি এটা জানতা এই টপিক বিষয়ে যে আমাদের 2টা ওয়েবসাইট থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যে ওয়েবসাইটে আমার ডেটার মানগুলো আপডেট করা যায় না, যে ওয়েবসাইট একবার ওপেন করলে পরবর্তীতে সে ওয়েবসাইটের ভেতরে কোনো চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটটা যে কোনো সময় চেঞ্জ করা যায়, যে কোনো সময় সাজানো যায়, গোছানো যায়, যে কোনো সময় নতুনভাবে আপডেট করা যায়, সেটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। এটা মনে পড়াইছিলাম অনেক আগে, হয়তো ছিল। তো সেই সম্পর্কিতই আমরা এখন প্র্যাকটিস করতেছি সিকিউ, মনে আছে রত্না? এটা হচ্ছে 4র্থ অধ্যায় আইসিটির ওয়েব ডিজাইন পরিচিতি, মনে আছে এই কথাটা? আচ্ছা, ভুলে গেছে। আচ্ছা যাক, আমি তোমাকে সংক্ষেপে বলে দিলাম। সবাইকে বলি, যারা যারা এই টপিকটায় নতুন আছেন, আমাদের এই যে ওয়েব ডিজাইন পরিচিতি আর HTML থেকে এটা আসে পরীক্ষা। আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার 2টা সিস্টেম আছে, একটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট কেমনে চিনবা? যে ওয়েবসাইট একবার তৈরি করলে সে ওয়েবসাইট আর আপডেট করা যায় না, আপডেট করতে সমস্যা হয়,
যে ওয়েবসাইট খুব কম টাকায় তৈরি করা যায়, খুব কম টাকায়, যে ওয়েবসাইট তৈরি করতে খুব কম টাকা লাগে, বেশি টাকা পয়সা লাগে না, কিন্তু সে ওয়েবসাইট একবার ওপেন করলে পরবর্তীতে সে ওয়েবসাইট নিয়ে আর কোনো তোমার মডিফাই করা যায় না, ওয়েবসাইটের ভেতরে কোনো কাজই করা যায় না। মানে যে ওয়েবসাইট হচ্ছে একবারই তোমার একটা বিষয় আছে না, ওয়ান টাইম, আমরা ওয়ান টাইমের যে গ্লাস, ওয়ান টাইম যে প্লেট এগুলো ব্যবহার করি, যেটা একবারই ব্যবহার করা যায়, বারবার ব্যবহার করা যায় না, ঠিক এরকমই স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে এরকমই। যখন তুমি একবার এই ওয়েবসাইট তৈরি করে ফেলবা, সেই ওয়েবসাইটকে আর পুনরায় সাজাইতে পারবা না বা পুনরায় কাস্টমাইজ করতে পারবা না। আর এই ওয়েবসাইট তৈরি করতে খুব কম টাকা লাগে, খুব কম খরচে এই ওয়েবসাইট তৈরি করতে পারবা, কিন্তু এই ওয়েবসাইট দিয়ে তুমি তোমার যে পরবর্তী কাজগুলো আপডেট করা, মডিফাই করা, তারপর হচ্ছে কাস্টমাইজ করা, এগুলো কিছুই করতে পারবা না। এটা হচ্ছে মূল সমস্যা। এটাকেই বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইটের একটা সমস্যা বা স্ট্যাটিক ওয়েবসাইট। এইবার ব্যাপারটা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। রত্না সহ বাকিরা কি বুঝতে পারছো? জাস্ট ব্যাখ্যা দিলাম, ছোট্ট একটা দেখা। এখন বুঝছি। থ্যাংক ইউ। আর পরবর্তীতে আমাদের ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটকে তৈরি করতে একটু খরচ করতে হয়, বেশি টাকা লাগে, যে ওয়েবসাইট তৈরি করতে বেশি খরচ হয়, কিন্তু সে ওয়েবসাইটটা যে কোনো সময় মডিফাই করা যায়, যে কোনো সময় আপডেট করা যায়, যে কোনো সময় চেঞ্জ করা যায়। আমার প্রয়োজনে আমি ওয়েবসাইটকে যে কোনো সময় সাজাতে পারবো। তো এটাই হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। ওকে, তো এই বিষয়টা খেয়াল রাখবা, এই দুইটা বিষয় আমাদের কাজে লাগবে। এখন তারা বলতেছি কি, আলোর সোপান বিদ্যালয়ের যে ওয়েবসাইট তৈরি করবে, সে ওয়েবসাইট তৈরি করার জন্য বিশেষজ্ঞ দল দুইটা নিয়ম বলছে। প্রথম নিয়মে ওয়েবসাইট তৈরি করতে কম খরচ হবে, কিন্তু এইটা আপডেট করা যাবে না। দ্বিতীয় নিয়মে বেশি খরচ হবে, কিন্তু নিয়মিত আপডেট করা যাবে। ওকে, তার মানে আমাদের প্রথম যে নিয়ম, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, পরবর্তী নিয়মটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা বুঝতে পারছি। এখন আমাদের প্রশ্ন উত্তর করার বিষয়। আমার গহন প্রশ্ন হচ্ছে এই টপিকের থেকে আসা প্রশ্ন। গহনকে বলতেছে, বিশেষজ্ঞ দলের সমাধান দ্বয়ের মধ্যে কোনটি আলোর সোপান বিদ্যালয়ের জন্য উত্তম হবে? বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ বিশেষজ্ঞ দল সমাধানের জন্য যে দুইটা রাস্তা বলছিল, এই দুইটা রাস্তার মধ্যে কোন রাস্তাটা সবচেয়ে উত্তম হবে বা কোন সিস্টেমটা অবলম্বন করলে বিদ্যালয়ের ওয়েবসাইটটা পারফেক্ট হবে, সেটা আমাদের মতামত দিতে হবে। এখন তোমার কাছে প্রশ্ন, বলো তো, একটা বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরি করতে কি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহার করব নাকি ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করব? কোনটা ব্যবহার করব? কোনটা ব্যবহার করলে সুন্দর হবে, স্ট্যাটিক নাকি ডাইনামিক? এনিওয়ান বলতে পারো। আফিফা, মুবাশশিরা আছো, কায়ুম আছো, মোহাব্বত, রত্না, শিমলা। ভেরি গুড ডাইনামিক। কারণ কি, আমাদের প্রতি বছরই স্কুলে নতুন নতুন বাচ্চা ভর্তি হয়, তো নতুন বাচ্চা ভর্তি হলে তার যে রেজিস্ট্রেশন, হ্যাঁ একটু স্পিক অফ রাখো। তো যেটা বলতেছিলাম, প্রতি বছর স্কুলে নতুন নতুন বাচ্চা ভর্তি হয়। থ্যাংক ইউ বলছো মোহাব্বত। নতুন নতুন বাচ্চা যদি ভর্তি হয়, তো ওদের রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে বাকি সব ইনফরমেশন তো আমাকে ওয়েবসাইটে কী করতে হবে, আপডেট করতে হবে। তো আমি যদি স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহার করি, তাহলে কিন্তু এটা হবে না। আমি কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে কাজগুলো করতে পারবো না। তার ডাইনামিকটা কি খুব ইম্পর্টেন্ট বা প্রয়োজন। আর আফিফা, মুবাশশিরা তুমি বুঝতেছো কিনা আমাকে জানাও, চ্যাট বক্সে বললেও হবে। আর Z60+, তোমার নামটা একটু আমাকে বইলো, তোমার এখানে নামটা আমি দেখতে পাচ্ছি না। Z60+ নামে একজন জয়েন করছো, তোমার নামটা আমাকে চ্যাট বক্সে লিখে দিও। ওকে, থ্যাংক ইউ আফিফা, মুবাশশিরা বলছো, খুশি হলাম। তাহলে আমরা উত্তরটা লিখবো কিভাবে দেখো। প্রথমত আমাদের লিখতে হবে, উদ্দীপকে উল্লিখিত বিশেষজ্ঞ দলের সমাধান দ্বয়ের মধ্যে আলোর সোপান বিদ্যালয়ের জন্য দ্বিতীয় পদ্ধতিটি উত্তম। আর এই পদ্ধতির নাম হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। কেন উত্তম, এখন আমরা বিশ্লেষণ করব। আমরা যখন সিকিউ সলভ করব, প্রথম লাইনটায় আমাকে জ্ঞানমূলক কথা লিখতে হবে। জ্ঞানমূলক মানে কোন সিস্টেমটা উত্তম, প্রথম সিস্টেম নাকি 2 নম্বর সিস্টেম, এটা আমাকে বলতে হবে। তো আমি তো বুঝতে পারলাম যে আমাদের দ্বিতীয় সিস্টেমটাই উত্তম হবে, কারণ ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে কি সবচেয়ে সুন্দর। এটা যদি না বলে ব্যাখ্যা শুরু করি, আমি 1 নাম্বার কম পাবো।
তো সৃজনশীল লেখার নিয়ম অনুযায়ী তোমাকে লিখতে হবে। সৃজনশীল লেখার যে নিয়ম, সেই নিয়মে লিখলে তুমি কি পাবা? ফুল মার্ক পেয়ে যাবা। তো আমরা প্রথমেই লিখে ফেললাম যেটা প্রয়োজন আমার, অর্থাৎ আমাদের এই 2 নাম্বার সিস্টেমটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো জেড 60+, তুমি কি বিথি? আমাকে জানায়ও তুমি কি বিথি কি না। বিথি যদি হও তাহলে আমাকে জানায় দিও, তাহলে আমি তোমার নাম লিখে দিব। এবার দেখো, এই পদ্ধতিটি উত্তম, কারণ এক্ষেত্রে ওয়েবসাইটগুলো ব্যবহারকারী চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়ে প্রদর্শিত হয়, মানে ব্যবহারকারী যে কোনো সময় আপডেট করতে পারবে, চেঞ্জ করতে পারবে। বর্তমানে ডাইনামিক ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। আচ্ছা বিথি, আমি তোমার তাহলে নামটা লিখে দিচ্ছি। হ্যাঁ বিথি, আসলে নামটা লেখা থাকলে ভালো হইতো আর কি, নামটা চেঞ্জ হয়ে যায় তো। একটু সবাই একটু চেক করবা যে তোমাদের এটা যে নামটা ঠিকঠাক থাকে কিনা, নাম ছাড়া জয়েন করলে বুঝতে সমস্যা। আচ্ছা দেখো, এবার বর্তমানে যত ওয়েবসাইট আছে সব হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। ডেটাবেস কোয়ারির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করা যায়। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, মানে যারা ব্যবহার করবে তারাও কি করতে পারবে? কমেন্ট করতে পারবে, লাইক করতে পারবে, তারপর হচ্ছে মতামত শেয়ার করতে পারবে, ইটিসি। বলতেছে অনেক বেশি তথ্যবহুল হয়, ডাইনামিক ওয়েবসাইটে অনেক তথ্য থাকে, এছাড়া আকর্ষণীয় হয়, ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায়। মানে এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করলে সেই ওয়েবসাইটটা অনেক ডিজাইন করা যাবে, অনেক মডিফাই করা যাবে, দেখতে অনেক সুন্দর হবে, অনেক ইন্টারেক্টিভ হবে। ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা স্ক্রিপ্ট লাগে, পিএসপি লাগে, নেট, এএসপি ব্যবহৃত হয়। ডেটাবেসের সাথে ওয়েবসাইট যুক্ত করার জন্য MS অ্যাক্সেস, MySQL বা এটা সম্পূর্ণ নাম হচ্ছে মাই স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে যে যে ভাষাগুলো কাজে লাগে সেগুলো লিখে দিব। এগুলো কিন্তু মূল বই তো আমরা পড়ছিলাম, মূল বই থেকে যা যা পড়ছি সেগুলো থেকে কালেক্ট করে গাইডে যা যা আছে সেখানে পড়ে সামঞ্জস্যপূর্ণ যেটা, মানে যেই পড়াগুলো আমার মনে থাকবে সেগুলো মুখস্থ করে আমরা লিখে দেব। এই যে আমি এতটুকু অংশ বলছি, বর্ণনা করছি, এতটুকু অংশ ক্লিয়ার বুঝতে পেরেছ? এতটুকু অংশ যতটুকু বললাম বুঝাইলাম বুঝতে পেরেছ কি না আমাকে জানায়ও। এতটুকু পার্ট ডাইনামিক এর মধ্যে কী কী থাকে, কীভাবে তৈরি করে, ইটিসি। ওকে, থ্যাংক ইউ। একটু রেসপন্স দ্রুত করবা, ভয়েসে করলেও রেসপন্স দ্রুত করবা, চ্যাট বক্সেগুলো দ্রুত করতে হবে, সময় কমের জন্য। এখন আমরা আমাদের পরবর্তী যে অংশটা আছে স্ট্যাটিক ওয়েবসাইট, এইটার কিছু অসুবিধা বলে দিব। আমরা তো বলছি ডাইনামিকের সুবিধা, ডাইনামিকে এটা হয় ওইটা হয়, এই জন্য ডাইনামিক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বা উত্তম। তাহলে আমার স্ট্যাটিক উত্তম নয় কেন? কারণ এই স্ট্যাটিকের মধ্যে প্রচুর সমস্যা, স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে অনেক সমস্যা বা অনেক ক্ষতি, এই জন্য আমরা এটা অপব্যবহার না সরি, এটাকে বলা অসুবিধাটা ব্যাখ্যা করবো বেশি। এবার লিখতেছি স্ট্যাটিক ওয়েবসাইটের ব্যাখ্যা। অন্যদিকে স্ট্যাটিক ওয়েব পেজ অপরিবর্তিত, অর্থাৎ পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করা থাকে এবং প্রতিবারই একই তথ্য দেখা যায় বা প্রদান করে। একমাত্র যখন ওয়েব ডেভেলপার ফাইলে পরিবর্তন করেন তখনই পরিবর্তন দেখায়, আর এই ওয়েব পেজ সব ব্যবহারের কাছে একই তথ্য প্রদর্শিত হয়। এই ধরনের পেজ তৈরি করা সহজ, কিন্তু আপডেট করা খুবই কঠিন। মডিফাই, কাস্টমাইজ, আপডেট এগুলো করাই যায় না। ছোট ধরনের কোম্পানি তাদের তথ্য প্রদর্শনের জন্য সাধারণত এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে থাকে। সুতরাং আলোর সোপান বিদ্যালয় যেহেতু একটা বড় প্রতিষ্ঠান, এখানে অনেক স্কুল মানে অনেক বাচ্চারা লেখাপড়া করবে, প্রতি বছর আপডেট করতে হবে, তো আলোর সোপান বিদ্যালয়ের জন্য ডাইনামিক ওয়েবসাইটটাই সবচাইতে উত্তম। প্রথম কথা হচ্ছে আমরা ডাইনামিক ওয়েবসাইটের যত সুবিধা আছে সব বলে দিলাম, আর পরবর্তী স্টেপে বললাম স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে যত অসুবিধা আছে সব। এরপর লাস্টে ব্যাখ্যা দিলাম যে হ্যাঁ, এই বিদ্যালয়ের জন্য আমাদের ডাইনামিক ওয়েবসাইটটাই উত্তম। এই হচ্ছে সম্পূর্ণ ব্যাখ্যা। এভাবে লিখতে আমি 4-এর মধ্যে 4 পেয়ে যাবো ইনশাল্লাহ। লেখার স্টাইলটা সুন্দর করতে হবে, ফুটায় তুলতে হবে, যুক্তিসঙ্গত কথা লিখতে হবে, সৃজনশীলের ধারাবাহিকতায় লিখতে হবে, তাহলে তুমি 4-4 পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে এই প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা ভালো করে বুঝতে পারছো বা কীভাবে লিখতে হবে বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যাচ্ছি পরবর্তী প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ মনোযোগ দিয়ে এতটুকু অংশ দেখার জন্য। এখন আমরা পরবর্তী প্রশ্নে হাজির হচ্ছি।
একটু খেয়াল রেখো। এইভাবে আমাদের টপিক ওয়াইজ পড়তে হবে, সিকিউ সলভ করতে হবে লগে লগে, তাহলে আমাদের সেই পড়াটা কাজে লাগবে একবারে লগে লগে। হ্যাঁ, খেয়াল করো। উদ্দীপকটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। কি বলতেছে খেয়াল করবা। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের 2টি গ্রুপে ভাগ করে কলেজে নিজস্ব ওয়েবসাইট তৈরির জন্য বলা হলো। প্রথম গ্রুপ যে কাজটা করছে HTML, CSS ইত্যাদি ব্যবহার করে ওয়েবসাইট প্রস্তুত করেছে। বিচারক মণ্ডলী দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটি কলেজের জন্য পছন্দ করেন। কিন্তু দুঃখজনক বিষয়, দ্বিতীয় গ্রুপের যেই বাচ্চারা ছিল তারা কোন কোন ভাষা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করছে সেই কথাটা উদ্দীপকে লেখা নাই। তোমাদের কিন্তু আমি মেইন বই যখন পড়াইছিলাম আমি একটা কথা বারবার বলছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে কোন কোন ভাষা ব্যবহার করতে হয় বেশি, আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে কোন কোন ভাষা ব্যবহার করতে হয় বেশি। এতটুকু উদ্দীপক পড়ার পর আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি। কলেজের শিক্ষার্থী যে 2টা দল ছিল, সেই 2টা দলের প্রথম যে গ্রুপ, সে শুধুমাত্র HTML আর CSS দ্বারা কী করছে, ওয়েবসাইট তৈরি করছে। এখন আমাকে তোমাদের বলতে হবে এই যে সিস্টেমটা, এটা আসলে আমাদের কোন ওয়েবসাইটকে মিন করে। এটা কি স্ট্যাটিক ওয়েবসাইটকে মিন করে নাকি ডাইনামিক ওয়েবসাইটকে মিন করে? স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, এখানে কায়ুম উত্তর দিয়েছো একটা, আমি বাকিদের কাছ থেকে নিতে চাচ্ছি। বাকিরা কি মনে করো? আমাদের ক্লাসে নতুন একজন অতিথি জয়েন করছে, তার নামটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, শিমলা কি বললা আবার বলো তো। আচ্ছা, চমৎকার, ভেরি গুড, মাশাআল্লাহ পারছো। স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, 1MN7Y0, তুমি একটু আগে জয়েন করছো, তোমার নামটা এখানে আমি দেখতে পাচ্ছি না। তুমি আমাদের ক্লাস আজকে নতুন। তুমি একটা কাজ করো, এখানে চ্যাট বক্স নামে একটা অপশন আছে, সেখানে তোমার নামটা বলতে পারো, অথবা তুমি হাতের বাম পাশে আনমিউটে চাপ দিয়ে কথা বলতে পারো। তোমার নামটা আমাদের বললে তোমাকে আমি চিনতে পারতাম। একটু আগে জয়েন করছো যে নতুন আমাদের ক্লাসে, তোমার নামটা দেখা যাচ্ছে না, অনেক বড় করে একটা সেন্টেন্স লেখা, অনেক কিছু লেখা। তোমার নামটা যদি বলতা খুশি হতাম। যদি বলতে পারো ভয়েস অন করে কথা বলো, হাতের বাম পাশে আনমিউটে চাপ দাও, তাহলে তোমার স্পিকার অন হলে তোমার কথা আমি শুনতে পাবো। যদি কথা বলতে না পারো, চ্যাট বক্সে চাপ দিয়ে, চ্যাট অপশনে চাপ দিয়ে তোমার নামটা আমাকে বলে দাও, তাহলেই হবে। ওকে, তো তোমাদেরকে আমি বইটা খুলে দেখাচ্ছি, যারা বুঝতেছো না যে সাইট স্ট্যাটিক কেমনে হইলো, ডাইনামিক তো হইতে পারতো। আমি তোমাদের যখন পড়াইছিলাম গত ক্লাসে আমি তোমাদের সুন্দর করে এই টপিকটা বারবার গুরুত্ব সহকারে বলছিলাম, এটা ভালো করে পড়বা, মনোযোগ সহকারে পড়বা। আমরা যখন স্ট্যাটিক ওয়েবসাইট পড়তেছিলাম তখন আমাদের ভাষাগুলো ছিল যে কোন কোন ভাষা ব্যবহার করে এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন দেখো, এই যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে শুধুমাত্র আমরা HTML আর CSS ব্যবহার করি। এই লাস্টের কথাটা আমি তোমাদের বুঝাইছিলাম, এটা মনে রাখতে হবে, সিকিউতে আসবে, এই যে চলে আসছে। এই জন্য আমাদের পড়াগুলো একটু টেকনিক্যালি পড়তে হয়। আমি গত ক্লাসে তোমাদের পড়ার সিস্টেমটা বলছিলাম যে কেমনে পড়লে পরীক্ষা ভালো করবা, কোন টেকনিকে পড়লে সিকিউ ধরতে পারবা। এই হচ্ছে টেকনিকগুলো। কিছু কিছু টার্ম থাকবে, যে টার্মগুলো উদ্দীপকে লেখা থাকলে বুঝতে পারবা যে এই সৃজনশীলটা আমার বইয়ের ওই টপিক থেকে আসছে, ওই সৃজনশীলটা আমার বইয়ের ওই গল্প থেকে আসছে। এগুলো আমাদের বুঝতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে প্রতিটা ক্লাসে সাজেশন বলি, এই হচ্ছে সেই সাজেশন। তো যারা ক্লাস করে না ওরা কিন্তু সাজেশন পায় না, ওরকমভাবে বুঝতেও পারে না। যারা একর ক্লাস দেখে তারা বুঝতে পারে, যারা একর ক্লাসও দেখে না, ক্লাসও করে না, তারা এগুলো বুঝতে পারে না। এটা হচ্ছে মূল সমস্যা। তো নিয়মিত ক্লাস করতে হবে, বুঝতে হবে। শুধুমাত্র HTML আর CSS থাকলেই বুঝতে হবে কি স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, এরপরে ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কোন কোন ভাষা ব্যবহার করা হয় আমি এটাও তোমাদের পড়াইছিলাম। ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে আমরা আমরা মূলত ডাইনামিক ওয়েবসাইটে যেই ভাষাগুলো ব্যবহার করি, HTML তো ব্যবহার করি, এটা তো ঠিক আছে, কিন্তু HTML এর পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবহার হয় SQL বা MySQL, এই ভাষাটা। PHPও ব্যবহার করা হয় বা ASP ব্যবহার করা হয়। মনে রাখবা এইখানে PHP, ASP, SQL বা MySQL যে কোনো একটা থাকলেই এটা হবে ডাইনামিক ওয়েবসাইট। সবাই কি টেকনিকটা বুঝতে পারছো? সাজেশনটা বুঝতে পারছো? আমার মন থাকবে, একটু আমাকে জানাও প্লিজ। এতটুকু বুঝতে পেরেছো? ওকে,
থ্যাংক ইউ। জি ভাই হ্যাঁ, তো এগুলো আমাদের হচ্ছে পড়ার টেকনিক, এগুলো আমাদের পড়তে হবে মনোযোগ দিয়ে, তে বুঝতে পারবো। এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নে কি বলছে খেয়াল করতে হবে। হ্যাঁ, বলতেছে এখানে বিচারকেরা কোন যৌক্তিকতায় দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটি পছন্দ করেন, ব্যাখ্যা করো। যদিও দ্বিতীয় গ্রুপের যে ওয়েবসাইট তৈরি করছে তাদের ভাষাটা কি লেখা নাই, আমরা তো বুঝতে পারছি এটা যদি স্ট্যাটিক হয়ে যায় তাহলে অবশ্যই দ্বিতীয় গ্রুপ কি হবে, ডাইনামিক হবে। এখন বলছে দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটি পছন্দ করেন কোন বিচারে, মানে কোন যৌক্তিকতা, এটা ব্যাখ্যা করতে হবে। প্রথমত লিখতে হবে, প্রথমত কি লিখব? আচ্ছা, আমাদের একজন নতুন অতিথি জয়েন করছে, ওর নাম তানজিলা। আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি। তানজিলা, তুমি জয়েন করছো, তোমার ক্যামেরা আমি অফ করতেছি, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ক্যামেরা অফ হয়েছে। তানজিলা, তুমি যদি আমাকে একটু বলতা তুমি এইচএসসি কত ব্যাচ আর কোন গ্রুপে পড়ো, সায়েন্স, কমার্স, আর্টস, আমাকে একটু বললে ভালো হতো। চ্যাট বক্সে একটু পরিচয় জানাতে পারো বা ভয়েসও বলতে পারো। আর আমাদের স্পেশাল যে গ্রুপ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে অ্যাড আছো কিনা সেটা আমাকে বলো। তানজিলা একটু আগে জয়েন করছো। আর আমাদের কিন্তু রেজিস্ট্রেশনের একটা কাজ আছে, রেজিস্ট্রেশন করতে হয় সবাইকে, সেটাও করছো কিনা আমাকে জানা দিও। প্রথম কাজ, বিচারকরা দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটি বেশি পছন্দ করেন কারণ এই ওয়েবসাইটটা ছিল ডাইনামিক ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার মাধ্যমে কলেজের নিম্নলিখিত কাজগুলো করতে পারবে। এখন আমরা এই ওয়েবসাইটের বিবরণগুলো বলে দিব। উদ্দীপকের প্রথম গ্রুপ ও দ্বিতীয় গ্রুপ দুই ধরনের ওয়েব পেজ কলেজের জন্য তৈরি করেছিলেন। প্রথম গ্রুপ শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করে কলেজের জন্য একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করেছে। অপরদিকে দ্বিতীয় গ্রুপ HTML, CSS ভাষার পাশাপাশি MySQL, PHP ব্যবহার করে একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করেছে। ওকে, এটা মনে রাখবা। প্রথম গ্রুপ যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করেছে সে ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড হতে বেশি সময় লাগে। ওয়েবসাইটের আকারটা বৃদ্ধির সাথে সাথে কন্টেন্টের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। মানে এখন আমরা যে কাজটা করব, যত অসুবিধা আছে স্ট্যাটিক ওয়েবসাইটে, যত দুর্নাম আছে সব দুর্নাম বলবো, যত অসুবিধা, যত সমস্যা সব বলবো। কেন? আমরা যদি দুজন মানুষকে তুলনা করি যে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ, তো যে মানুষটা ভালো বেশি বেশি তার গুণগান গাইতে হয়, যে এই মানুষটা ভালো, কথাবার্তা ভালো, আচরণে ভালো, সততা, নর্মতা, ভদ্রতা, পরিপাটি, মানে যথেষ্ট রকম তার প্রশংসা, গুণগান গাইতে হয়। যদি সেই মানুষটাকে আমরা সবার মাঝে কি করতে পারি, তুলে ধরতে পারি যে হ্যাঁ মানুষটা সত্যি অনেক ভালো, বা এই মানুষটা ভালো মানুষ আছে সমাজে। তো এই জন্য আমাদের যেই বিষয়টা হচ্ছে যৌক্তিক, সেই যৌক্তিকের পক্ষে আমরা কি করি, বেশি বেশি গুণগান গাই। আমাদের ডাইনামিক ওয়েবসাইট অনেক ভালো, এটা দিয়ে এটা করা যায়, এটা দিয়ে ওটা করা যায়, এটা দিয়ে অনেক কাজ করা যায়, এটা দিয়ে অনেক মানে এত বারবার আমরা বলি ভালো 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 ভালো, মানে ভালো ভালো বলতে বলতে তোমাকে পুরোটা ব্যাখ্যা দিয়ে সাজাইতে হবে। আর অপরদিকে যখন একটা মানুষ খারাপ থাকে সমাজে, তার প্রচণ্ড রকম দুর্নাম করতে হবে, এই মানুষটা অনেক খারাপ, এই মানুষটা এইটা করে সেটা করে, অনেক অপকর্ম করে। তো যত বেশি দুর্নাম করবা মানুষ তত বেশি বিশ্বাস করবে যে আসলে মানুষটা খারাপ। ঠিক সেম টু সেম লেখাপড়ার সেম ওই অংশটা, যে জিনিসটা অনেক ভালো তার গুণগান গাবা বেশি বেশি, যে এটা দিয়ে এটা করা যায়, এটা করা যায়, এটা করলে ভালো, এটা করলে ভালো, এটা খুবই ভালো। ব্যাস, সেটা সুন্দরভাবে সাজানো হবে সৃজনশীলের মধ্যে, লেখাও সুন্দর হবে, নাম্বারও ভালো হবে। আর জিনিসটা খারাপ খারাপ বলতে থাকবে যেটার মধ্যে এই সমস্যা ওই সমস্যা, মানে যত সমস্যা আছে সব সমস্যা বলবা, তাহলেই সেইটা যে এতটাই সমস্যাই তো সবাই বুঝবে। এটা হচ্ছে মূল বিষয়। লেখাপড়ার সিস্টেমটা আমাদের বুঝে পড়তে হবে। তো আমি যে গল্পটা তোমাদের বলছি যে ভালোকে বেশি বেশি ভালো বলবা আর খারাপকে বেশি বেশি খারাপ বলবা, তাইলেই ভালোটা সবাই বুঝতে পারবে। এভাবেই আমাদের সৃজনশীল লিখতে হয়। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো আমি যা বললাম? মন থাকবে? ওকে, তো এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা বলবো এই স্ট্যাটিক ওয়েবসাইটে যত অসুবিধা আছে। তো বলে দিবা, বই থেকে পড়ছি আমরা জানি, তারপরে লিখতেছি এখানে। মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা কষ্টকর, সময় লাগে, তাছাড়া ব্যবহারকারী নিকট হতে ইনপুট নেওয়া যায় না, অনেক অসুবিধা। অপরদিকে দ্বিতীয় গ্রুপ যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করেছে সেই ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ পেজ থাকে। রান টাইমের সময় পেজ ডিজাইন করা, কন্টেন্ট পরিবর্তন করা অনেক সহজ। ডেটাবেস ব্যবহারের ফলে কোয়ারি করে তথ্য বের করা যায়, ব্যবহারকারী তথ্য প্রদান বা তথ্য আপডেট করতে পারে ইজিলি। এই সকল কাজ বিবেচনায় বিচারকরা দ্বিতীয় গ্রুপের ওয়েবসাইটটি পছন্দ করেন। আমরা যত গুণগান গাইছি ডাইনামিকের,
এবং যত অপকর্ম বলছি, সমস্যা বলছি ইসিটিকে, সব কিছু বলে সর্বশেষে আমরা বলবো যে হ্যাঁ, এই কারণে বিচারকরা ডাইনামিক ওয়েবসাইট পছন্দ করেন। আমাদের প্রত্যেকটা সিকিউ লেখার নিয়ম হচ্ছে এটা, যদি তুলনা আসে তাহলে একটার গুণগান গাইতে গাইতে শেষ করতে হয়, আরেকটার দুর্নাম গাইতে গাইতে শেষ করতে হয়, লাস্টে গিয়া বলতে হয় যে হ্যাঁ, এই কারণে এটা ভালো, ওই কারণে ওইটা খারাপ। এইভাবে লিখতেই তুমি সম্পূর্ণ 4-4, 3-3 ইনশাল্লাহ পেয়ে যাবা। এই হচ্ছে আমার এই স্পেশাল প্রশ্নের সঠিক সমাধান। আমাকে এবার বলতে পারো আবিফা, মুবাশিরা, অথই, কাইয়ুম, রত্না, শিমলা, বিথি, রিয়াজ, পুরো ব্যাখ্যাটা ভালো করে বুঝছো কিনা, সৃজনশীলটা সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি, কিন্তু আপনার পিছনে একটু ব্যতিক্রম সবার থেকে, মানে একটু মজার। আচ্ছা, খুশি হলাম, আলহামদুলিল্লাহ ভালো। আসলে বিষয়টা কি যে আমরা যখন শিখাই, এই শিক্ষাটা যদি তোমাদের ব্রেনের মধ্যে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো পড়ায় মজা পাবা না। আর যে পড়ায় মজা পাবা না সেই সাবজেক্টটা তোমার কাছে করলার তিতার মতো তিতা লাগবে, পড়তে মজা লাগবে না। বইটা খুললে মাথা ঘুরাবে যে এই সাবজেক্ট এত কঠিন, এটা আমাকে কেউ পড়াইলেও বুঝে না, সরি এটা আমি পড়লেও বুঝি না, আমাকে কেউ পড়াইলেও আমরা বুঝি না। তো আসলে লেখাপড়ার সিস্টেমটা বুঝতে হবে। তোমাকে যদি কেউ লেখাপড়ার সিস্টেমটা একটু বুঝে দিতে পারে, তুমি এমনি যে কোনো সাবজেক্ট অনায়াসে পড়তে পারবা, কোনো প্যারা নাই, চিল আর চিল। কিন্তু লেখাপড়ার সিস্টেম না বুঝে গাধার মতো খালি পড়বা, মুখস্থ করবা, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে মূল সমস্যা, আমরা আসলে সিস্টেম বুঝি না। সিস্টেম ছাড়া কাজ করলে কোনো কিছুই আমাদের ভালো আসে না। তারপরও আমি চেষ্টা করি এই প্রশ্ন উত্তরগুলো বাস্তবের সাথে তাল মিলিয়ে কীভাবে বললে তোমাদের ব্রেনের মধ্যে ঢুকবে, মনে রাখতে পারবা এবং পড়া মজা পাবা, যে কোনো সময় লিখতে পারবা। এই জন্য আমি চেষ্টা করি একটু আকাশে বাতাসে এদিক সেদিক উদাহরণ দিয়ে বোঝাতে, যাতে তোমাদের ব্রেনের মধ্যে একবারে গেঁথে যায়। থ্যাংক ইউ সো মাচ। তুমি কাইয়ুম একটা ভালো অপিনিয়ন বলেছো, ভালো একটা রেসপন্স করছো, আমি খুশি হয়েছি। তো সবাইকে বলতেছি, বাকিরা যারা আছো আমাকে জানাও যে এই জায়গার মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো, আমি উত্তর দিব যে স্যার এই উত্তরটা এরকম হলে ভালো হইতো, বা ওইটা জিনিসটা ওরকম হলে ভালো হইতো। এরকম কোনো প্রশ্ন আছে কি কারো? থাকলে বলতে পারেন। এনিওয়ান, কারো প্রশ্ন আছে এই ব্যাপারটায়? আচ্ছা, তানজিলা জয়েন করছো একটু আগে, তানজিলার আমি রেসপন্স পাই নাই তেমন। তানজিলা, তুমি একটু ভয়েস অন করে কথা বলতে পারো, তোমার নামটা জানি, তোমার গ্রুপ সায়েন্স কমার্স আর্টস কিনা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনাদের বাড়ি কাজ জমা দেওয়ার আজকে রাত 12টা শেষ সময়, বাড়ি কাজ কিন্তু জমা দেন নাই। আচ্ছা তানজিলা, এবার বলো তুমি কি সায়েন্সে, কমার্সে নাকি আর্টসে? স্যার আমি আর্টসে। আচ্ছা তানজিলা, তুমি এইচএসসি 27 না 28 ব্যাচ? 27। তুমি কি আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো? না স্যার। তুমি আমার ক্লাসের লিংকটা কই থেকে পাইছো একটু বলতে পারবা? আমার বান্ধবী দিছে, তোমার কুলসুম, নিশিতা। ও আচ্ছা, কুলসুম। তাহলে কুলসুম তো এখানে ক্লাসে নাই, বুঝছি। তো তুমি একটা কাজ করো, কুলসুমকে বইলো যে ইমরান স্যারের ক্লাসে প্রবেশ করছিলাম, স্যারে বলছে তার সাথে যোগাযোগ করতে। কুলসুমকে বইলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিতে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি ওর থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করো, তারপর আমি তোমাকে গ্রুপে অ্যাড দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। তুমি তো আর্টসে, তো আজকে তোমার আর কোনো ক্লাস নাই, একটু পরে আমাদের সায়েন্সের ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। খুশি হলাম জয়েন করছো। সায়েন্সে যারা আছো হায়ার ম্যাথের ক্লাসের জন্য অপেক্ষা করো, একটু পর 5 মিনিট পর হায়ার ম্যাথের ক্লাস আসতেছে। রেকর্ড ক্লাসে শেষ করলাম। আগামীকাল আমাদের বাংলা ক্লাস, বাংলা ক্লাস স্পেশাল ক্লাস, মিস দিও না, সকল ফ্রেন্ডদের নিয়ে আসবা, তুমিও ক্লাস করবা। তো এই পর্যন্ত আজকে ক্লাসটা লেকচার আমরা এখানে কমপ্লিট করলাম।